হুম। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সকলের কাছে দুঃখ প্রকাশ করছি এই জন্য যে আমাদের লাইভে আসতে অনেকটা দেরি হয়ে গেছিলো। 8টায় আসার কথা ছিল, বাট টেকনিক্যাল এররের কারণে আমরা 8টা বাজে লাইভটা স্টার্ট করতে পারিনি। এখন সকলে একটু আমাকে কমেন্ট করে জানাবেন যে আমাকে দেখা যাচ্ছে কিনা এবং সাউন্ডগুলো শোনা যাচ্ছে কিনা, যদি একটু জানাতেন। একটু দেখি। আচ্ছা, আমরা একটু অপেক্ষা করি, দেখি সকলে কিছু মানুষ আসুক, তারপর আমরা ক্লাসটা শুরু করতেছি। এখন লাইভটি কীরকম দেখা যাচ্ছে আমাকে যদি একটু জানাতেন তাহলে আমি খুব উপকৃত হতাম। আর সকলে একটু শেয়ার করে দেবেন লাইভটি। আর আপনার যত বন্ধুবান্ধব আছে, যতজনের কাছে পারেন আপনি এটা শেয়ার করে দেন। আপনি নিজে শিখেন, প্লাস বন্ধুবান্ধবকে শেখান, কারণ পরীক্ষার হলে আপনি ভুলে গেলে আপনার বন্ধুবান্ধব কাজে আসবে আপনাকে হেল্প করার জন্য। যদি আপনার বন্ধু না শিখে তাহলে হেল্প করবে কোথা থেকে? তো আহ, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। জানাবেন সকলে কি প্রস্তুত ক্লাস করার জন্য? আচ্ছা, দেখতে পাচ্ছি যে অনেকেই আছেন। হ্যাঁ, একটু সময় নিচ্ছি আপনাদের কাছ থেকে, একটু সময় চেয়ে নিচ্ছি। কিছু মানুষ কানেক্ট হোক, কিছু মানুষ কানেক্ট হওয়ার পরেই আমরা এটা শুরু করতে যাচ্ছি। তহিদুল ইসলাম, কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি, আশা করি আপনিও ভালো আছেন। হ্যাঁ, দেখা যাচ্ছে, ধন্যবাদ ভাই। সাউন্ড কি ক্লিয়ার? সকলে কি শুনতে পাচ্ছেন? সাউন্ডটা ক্লিয়ার কিনা একটু জানাবেন আমাকে কাইন্ডলি। হুম। আচ্ছা, ঠিক আছে। মোটামুটি আপনারাও 23 জন আছেন এখন। পরবর্তীতে একটু আরেকটু কানেক্ট হোক, রিচ হোক। সময় মতন শুরু করতে না পারার কারণে অনেকেই আমাদের সাথে কানেক্ট হতে পারছে না, কারণ অনেকেই সকলেই মানসিকভাবে প্রিপারেশন নিয়ে রাখছিল যে রাত 8টা বাজে আমরা ক্লাসটা শুরু করতে যাচ্ছি। আসলে আমরাও ওইরকমভাবেই প্রিপারেশন নিয়েছিলাম, বাট টেকনিক্যাল এররের কারণে যেহেতু আজকে চতুর্থটা শুরু করব, লাস্টের দিকে আমাদের একটু প্র্যাকটিক্যালি একটু কোডিং করার বিষয় আছে, যার কারণে আমরা চাচ্ছিলাম যে কোডিংয়ের জন্য সেট আপটা করা, কারণ সরাসরি আপনাদেরকে কোড করে দেখানোর জন্য আমাদের একটু সেট আপের দরকার ছিল। ওই একটু সময় লেগেছে যে বোর্ডের সাথে ল্যাপটপটা কানেক্ট করার জন্য। এই পর্যন্তই আর কি। আর যারা এখন লাইভে আছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করব, পেন অ্যান্ড পেপার দুইটা নিয়ে বসেন। আমাকে একটু কাইন্ডলি জানাবেন যে কার কার সামনে পেন অ্যান্ড পেপার দুইটি আছে, কারণ পেন অ্যান্ড পেপার ছাড়া ক্লাস করার কোনো মানে হয় না। আমি পার্সোনালি বিশ্বাস করি, আশা করি আপনারাও বিশ্বাস করেন। আমাকে একটু জানান যে কার কার কাছে পেন অ্যান্ড পেপার দুইটি আছে। হ্যাঁ হ্যাঁ ভাই, আধা ঘন্টা লেট হওয়ার কারণেই অনেকে হয়তো মিস করতেছিল, অনেকে ভাবছিল হয়তো বা লাইভটা হবে না। আসলে আমরা চাচ্ছিলাম যে আরও আগে শুরু করার জন্য, কিন্তু টেকনিক্যাল এররের কারণে বা গ্যাজেট তো বুঝে নেই, সমস্যা যখন হয় তখন বুঝে যায়, আর না হয়তো স্মুথলি চলে। যখন স্মুথলি চলে তখন তার তো আর কিছু বলার থাকে না, যদি স্মুথলি না চলে তখনই একটু সমস্যা হয়। আশা করি এই জিনিসটা বুঝতে পারতেছেন, আর নেক্সট ক্লাস থেকে এমনটা হবে না আশা করি। সকলে একটু আমাকে শুধু এতটুকু জানান যে পেন অ্যান্ড পেপার আছে, যদি থাকে তাহলে লেখেন যে ইয়েস ভাই, আমি পেন অ্যান্ড পেপার নিয়ে রেডি। রেডি লিখতে পারেন সকলে। হ্যাঁ, দেখতে পাচ্ছি যে অনেকের কাছে আছে। হ্যাঁ, আর আজকে শুধু আমরা এরকম না, আমরা সরাসরি কোড করেও দেখব যে আমাদের কোড করার জন্য কি কি ম্যাটেরিয়ালস লাগে। এরকমভাবে কেউ ঘাবড়াবেন না যে কোড করতে হবে, কি করতে হবে, এসব কি বলতেছে, বা নতুন নতুন টার্মস হয়তো বা আপনারা শুনতেছেন, এরকম কোনো কিছু না। জাস্ট নর্মালি দেখবেন। আর পেন অ্যান্ড পেপার এই কারণে রাখতে বলছি, কারণ আমি স্লাইডগুলোতে যা করাবো ওইগুলো কিন্তু পরবর্তীতে এমসিকিউ আসবো। আমি দেখব যে স্লাইডগুলো কে কত মনোযোগ সহকারে পড়েছে, বা আমার লেকচারগুলো কে কত মনোযোগ সহকারে ক্যাচ করেছে, এবং পরবর্তীতে কে কত ভালো এমসিকিউর আনসারগুলো দিতে পারতেছে। আমি আপনাদের কাছ থেকে এমসিকিউর আনসারগুলো এক্সপেক্ট করি, ঠিক আছে? ওকে, মুক্তা ইসলাম রেডি, ধন্যবাদ। নুর আলম কাদের রেডি, ধন্যবাদ ভাই। রাসেল ইসলাম শান্ত, ধন্যবাদ ভাই, রেডি। ওকে ভাইয়া। আচ্ছা, আর একটু সময় নিচ্ছি, শুধু বেশি সময় নেব না। আর একটু অপেক্ষা করি যে আরও কিছু মানুষ রিচ হোক। আশা করি যে আমি এতটুকু ধারণা করে নেব যে আমরা আজকে ডেডিকেটেডলি 50 জন অন্তত, মানে
একদম ফোকাস, যে খাতা নিয়ে বসেছে এবং লেকচারগুলো নোট করার উদ্দেশ্যেই বসেছে। স্লাইডগুলো আমি আপনাদেরকে পরবর্তীতে দিয়ে দেবো, সমস্যা নাই। আমি এক্সপেক্ট করি অ্যাটলিস্ট 50 জন, ঠিক আছে, যে ডেডিকেটেডলি এগুলো করতেছে। এবং পরবর্তীতে সময় এখন যারা দেখতেছেন, যারা এখন পেন অ্যান্ড পেপার কাছে নাই, পরবর্তী সময়ে ক্লাসটা করবেন, তারা যখন দেখবেন তখনের জন্য আমি রিকোয়েস্ট করবো যে একটা পেন অ্যান্ড পেপার নিয়ে লেকচারগুলো নোট করতে থাকবেন, ঠিক আছে। আলহামদুলিল্লাহ অনেকেই রেডি আসছেন, সকলেই মোটামুটি রেডি। ওকে, আচ্ছা ঠিক আছে, আমরা ক্লাসটা তাহলে শুরু করি। আপনারা সকলেই দেখতে পাচ্ছেন যে আমাদের ক্লাসটা আজকে মোটামুটি ওয়েব ডিজাইনের উপর হবে, ওয়েব ডিজাইন বা HTML এর পরিচিতি নিয়ে, ঠিক আছে। ওয়েব ডিজাইন নিয়ে আমরা গত ক্লাসে মোটামুটি আলোচনা করেছিলাম, একটু কমে নিই। ওকে, ওয়েব ডিজাইন সম্পর্কে জানার আগে আমরা ওয়েব ডিজাইন বা ডেভেলপ বা এটার ধারণাটা কি, ঠিক আছে, সকলে এই যে এটা পয়েন্ট 1 করে লিখে রাখতে পারেন, বা এটা লেখার দরকার নাই, জাস্ট মনে রাখেন যে ওয়েব ডিজাইন হলো অনলাইন বিষয়বস্তুর পরিকল্পনা, ধারণা তৈরি করা এবং সাজানো প্রক্রিয়া। এটি একটি ওয়েবসাইট বা ওয়েব অ্যাপ্লিকেশনের ভিজুয়াল লেআউট। অর্থাৎ ওয়েবসাইটটা হচ্ছে আমরা যেরকমভাবে চিন্তা করি, আমাদের যে থিঙ্কিং পাওয়ার, যে আমি এরকম একটা পেজ চাই, আমাদের চিন্তা শক্তি এবং আমাদের কল্পনাতে আমরা কিভাবে এটা নিচ্ছি, আমাদের যেই কল্পনার মধ্যে, যে আমাদের কল্পনার একটা ক্যানভাস, আমাদের মনের ক্যানভাসটা আমরা যেরকমভাবে সাজাই, আমরা মনে মনে যেরকম চিন্তা করি, ওই চিন্তাটার একটা ভিজুয়ালাইজেশন হয়েছে একটা লেআউট। আর ওই লেআউটটাকেই বলতেছি যে আমরা ওয়েবসাইট। আমরা কল্পনায় চিন্তা করি যে আমার একটা ব্যবসা প্রতিষ্ঠান আছে, আমার ব্যবসা প্রতিষ্ঠানের জন্য আমার এরকম ধরনের ম্যাটেরিয়ালস দরকার, আমার এরকম ধরনের নেভিগেশন দরকার, ঠিক আছে। এই যে আমাদের থিঙ্কিংটা, আমাদের যে চিন্তা জগৎটা, ওই চিন্তা জগৎটাকে আমি বাস্তবে বা ভিজুয়ালাইজেশন, ঠিক আছে, বাস্তবে একটা রূপ দেওয়ার যে ট্রাই করি, ওইটি হচ্ছে ওয়েবসাইট বা ওয়েব ডিজাইনের লেআউট। HTML মূলত কি? এই HTMLটা মূলত হচ্ছে একটা কাঠামো, ঠিক আছে, যেই কাঠামোটা ইউজ করে আমরা সুন্দর একটা অ্যাপ্লিকেশন দাঁড়া করানোর বা বিল্ড করার চেষ্টা করি, ঠিক আছে। আশা করি বুঝতে পারছেন এতটুকু। আমরা যদি পরবর্তী স্লাইডে যাই, আমি আপনাদেরকে বলবো যে কোন কোন জিনিসগুলো আপনাদের লিখতে হবে। এই যে এই জিনিসটা লিখেন যে ইতিহাস এবং উদ্ভাবক। কে কে লিখতেছেন আমাকে একটু জানাবেন। জি ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি, অচিন পাখি। আচ্ছা দেখেন ভাই, প্রথমে মনে রাখবেন যখন আমরা একটা টিম সাজাই, ঠিক আছে, আমরা যখন কোনো একটা খেলার জন্য আয়োজন করি, খেলার আয়োজন করলে প্রথমে আমাদের একটা টিম সাজাতে হয়। তো টিম সাজানোর জন্য কেউ তো একজন অধিনায়ক থাকে, দলনেতা থাকে, লিডার থাকে, যিনি টিমটাকে গুছিয়ে নেন, ঠিক আছে। তখন আমরা তাকে কি বলতে পারি? তখন সে টিম বানায় না, যখন একজন লিডার সে টিম বানায়, তখন তাকে আমরা কি বলতে পারি? টিম বার্নার-লি, অর্থাৎ টিম বানাইলি। ওইটাকে যদি আমরা একটু স্মার্টভাবে বলি যে টিম বার্নার-লি, অর্থাৎ HTML এর যিনি আবিষ্কার করেছেন তিনি হচ্ছেন টিম বার্নার-লি, ঠিক আছে। এটা আপনারা লিখে নেন। কে কে লিখেছেন টিম বার্নার-লি হচ্ছে HTML উদ্ভাবক, এটা লিখতে পারেন। শুধু তিনি HTML এর উদ্ভাবক না, HTML এর উদ্ভাবক বললে ভুল হবে, উনি WWEর উদ্ভাবক, WWE, ঠিক আছে, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, তিনি এটারও আবিষ্কারক, ঠিক আছে। তিনি HTML প্লাস এটার আবিষ্কারক। প্রথমে এটা লিখে নেন। দেখেন ইতিহাসটা আমরা কীভাবে বলি, টিম বার্নার-লি প্রথমে হাইপারটেক্সট এবং লিঙ্ক, কথা দুইটা মনে রাখেন, তিনি কোথায় থেকে ওয়েবসাইটটা তৈরি করলো বা HTMLটা কাঠামোটা তৈরি করলো? তিনি সর্বপ্রথম হাইপারটেক্সট এবং লিঙ্ক ব্যবহার করে ওয়েব পেজ তৈরি করেন, যা ব্যবহারকারীদের বিভিন্ন পৃষ্ঠার মধ্যে নেভিগেট করতে সহায়তা করে। দেখেন ভাই, এখন নেভিগেট জিনিসটা কি? নেভিগেট জিনিসটা হচ্ছে, ধরেন আপনার যদি আমি ফেসবুক অ্যাপ্লিকেশনটা আমি এটা চিন্তা করি, ঠিক আছে, ফেসবুকের ভিতরে দেখবেন এখানের ভিতরে আপনার আইকনটা থাকে, এখানে বা আপনার লোগোটা থাকে। যখন আপনি আপনার এখানে একটা আইকনের ভিতরে ক্লিক করেন, আপনার প্রোফাইল আইকনটার ভিতরে ক্লিক করেন, তখন দেখবেন আপনার প্রোফাইলটা খুলে যায়। এই যে কোথাও একটা ক্লিক করার ফলে আপনাকে অন্য একটা জায়গায় নিয়ে গেল, এই জিনিসটা হচ্ছে নেভিগেট বা লিঙ্কিং সিস্টেম বা হাইপার লিঙ্ক। কথাটা বুঝছেন? ধরেন আপনি কোনো একটা ওয়েবসাইটে গেলেন, ঠিক আছে, ওয়েবসাইটে যাওয়ার পরে এখানে লেখা থাকলো যে সি মোর অপশন লেখা থাকলো, তখন আপনি মোরে ক্লিক করলে আপনাকে আরেকটা পেজে নিয়ে যায়, ঠিক আছে, আপনাকে আরেকটা পেজ ওপেন করায়। এরকম অনেক সময় হয় না যে আমরা যখন কোনো কিছু করি, ঠিক আছে, তখন কোনো কিছু করার ফলে সাথে সাথে আমাদের অন্য আরেকটার ভিতরে নেভিগেট করে নেয়। এরকম আপনার হয়েছে কিনা, বা কোনো একটা ওয়েবসাইটে আপনারা গেছেন কিনা, আমাকে একটু কাইন্ডলি জানাবেন। হ্যাঁ লিখতেছি, ধন্যবাদ।
ধন্যবাদ। এই যে দেখেন উনি কোত্থেকে নিল, হাইপারটেক্সট এবং লিঙ্ক এই দুইটা ব্যবহার করে উনি ওয়েব পেজ তৈরি করছেন। এবং এই হাইপারটেক কি করে, হাইপারটেক এবং লিঙ্ক অন্য একটা পেজের সাথে কানেক্ট করে। আর সর্বপ্রথম 1991 সালে ওয়েবসাইট প্রকাশিত হয়েছিল। আপনাদের খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন আসতে পারে যে ওয়েবসাইট সর্বপ্রথম কত সালে প্রকাশিত হয়েছিল, তখন আপনারা উত্তর দিতে পারেন যে 1991 সালে সর্বপ্রথম ওয়েবসাইট প্রকাশিত হয়েছিল। এখন আমাকে জানান এখান থেকে আপনারা কয়টা এমসিকিউ লিখতে পারেন। এক হচ্ছে টিম বার্নার্লি, হাইপারটেক্সট, লিঙ্ক, তারপর হাইপারটেক্সট কি করতে পারে, নেভিগেট করতে পারে, তারপর এটা কত সালে তৈরি হয়েছিল, 1991 সালে। নেভিগেট কোথায় করে, অন্য একটা পৃষ্ঠা বা ওয়েবসাইটের মধ্যে, যা পরবর্তীতে ওয়েব ডিজাইনের উন্নত এবং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এতটুকু পর্যন্ত আপনারা কে কি বুঝতে পারছেন যে এই উদ্ভাবনের কাহিনীটা কি? আচ্ছা, আমি খুব সুন্দর করে বা খুব সহজে আপনাদেরকে যদি এটা বলি যে এটার মূল কাহিনীটা কি ছিল। টিম বার্নার্লি মূলত একজন দার্শনিক লোক বা একজন বিজ্ঞান মনস্ক একজন ব্যক্তি ছিলেন, ঠিক আছে। তখন তিনি দেখতেন যে বিজ্ঞানীরা যখন গবেষণা করে বিভিন্ন বিষয় নিয়ে, তো তারা অনেকগুলা বই পড়তে হয়, অনেকগুলা রিসার্চ পড়তে হয়, তারপর আরেকটা বিষয় নিয়ে কাজ করতে হয়। এই যে বিজ্ঞানীদের এতগুলা বই গাড়তে হয়, এতগুলা বিষয় নিয়ে পড়াশোনা করতে হয়, তখন টিম বার্নার্লি বলল যে সকলের কাছে তো সকল রিসোর্স থাকে না, সকলের কাছে সকল এলিমেন্টস থাকে না, এখন আমরা কি করতে পারি, ঠিক আছে। টিম বার্নার্লির এরকম চিন্তা আসলো। ওই চিন্তাটা থেকে টিম বার্নার্লির চিন্তা হলো যদি আমি এটাকে কোনোভাবে যদি একটা ডিভাইসে এমন একটা জায়গার ভিতরে রেখে দিতে পারি যাতে পরবর্তী সময়ে সকলে এটার অ্যাক্সেস নিতে পারে, তাহলে বিজ্ঞান, দেশ এবং জাতি সকলের জন্য উপকার হবে। এরকম একটা থিঙ্কিং থেকে তিনি প্রথম WWW, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, ঠিক আছে, তিনি WWW মানে WWW যেটা করছিলেন, ঠিক আছে। তিনি যখন WWW আবিষ্কার করেন, তার উদ্দেশ্য ছিল কি, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, মানে সারা বিশ্বের ভিতরে ওয়েবসাইটটাকে উনি ছড়িয়ে দিবেন। তার প্রথম থিঙ্কিং হচ্ছে যে ওয়েবসাইটের ভিতরে বা একটা পেজ থাকবে, অনলাইনে একটা পেজ থাকবে। আমাদের আগে ছিল, মানে এখনও আছে, আমরা খাতা কলমে যে লেখাগুলো লিখি ওই লেখাগুলো ধরেন আমাদের অনলাইনে থাকে না, এটা আমাদের অ্যানালগ বা খাতার ভিতরে থাকে। তিনি চিন্তা করলেন যে আমি এমন একটা পেজ বানাবো যেটাকে আমি ওয়েব বলবো এবং এটা ওয়ার্ল্ড ওয়াইড সকলেই এই অ্যাক্সেসটা নিতে পারবে। তার এই থিঙ্কিংটা থেকে তিনি সর্বপ্রথম ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, সারা বিশ্বে প্রসারিত, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব মানে সারা বিশ্বে প্রসারিত একটা ওয়েবসাইট তৈরি করার জন্য তিনি এটা করেন। আর তারপরে তিনি এই নেটওয়ার্কটা তৈরি করার পরে উনি এমএল এটাকে তৈরি করেন। আশা করি বুঝতে পারছেন। এতটুকু পর্যন্ত আপনারা কে কে বুঝতে পারছেন একটু আমাকে যদি জানাতেন। ভাইয়া ক্লাস রুটিন প্রতিদিন রাত 8টায় থেকেই শুরু হবে, আজকে একটু বিলম্ব হয়ে গেছে, এটার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। প্রতিদিন 8টা থেকে আমাদের ক্লাসটা কন্টিনিউ হবে। বুঝতে পারছেন? যদি বুঝতে পারেন এতটুকু, আমরা পরবর্তী স্লাইডে যাই। আচ্ছা ঠিক আছে, অনেকে লিখছেন যে বুঝতে পারছে। দেখেন এখন এই যে ইতিহাস উদ্ভাবক থেকে আমরা এই জিনিসগুলো লিখে রাখতে পারি, এগুলো হচ্ছে টার্ম ওয়ার্ক, ঠিক আছে। এই টার্মগুলো আমরা যদি একটু নোট করে রাখি তাহলে আমাদের খুব ভালো হবে, হ্যাঁ, এমসিকিউর জন্য। আচ্ছা দেখেন ভাই, আইপি অ্যাড্রেস, দেখেন ভাই আইপি অ্যাড্রেস অর্থ একটা, ধরেন আপনার একটা ঠিকানা আছে, ধরেন আমি, আচ্ছা ঠিক আছে, আমি ধরেন আমার একটা ঠিকানা আছে, ঠিক আছে, আমি কোথায় থাকি, আপনারও একটা ঠিকানা আছে যে আপনি কোথায় থাকেন। এই যে এই জিনিসগুলো আমাদের যে একটা লোকেশন, ঠিক আছে, লোকেশন অর্থাৎ কি, অ্যাড্রেস। আমার একটা অ্যাড্রেস আছে যে এই ঠিকানায় গেলে আমাকে পাওয়া যাবে। কোনো একটা প্রতিষ্ঠানের একটা অ্যাড্রেস আছে, ওই ঠিকানায় গেলে ওই প্রতিষ্ঠানকে পাওয়া যাবে, ওই প্রতিষ্ঠানের সার্ভিসটা নেওয়া যাবে। এটা যে কোনো কিছুই হইতে পারে। এখন আইপি অ্যাড্রেস মানে হচ্ছে ইন্টারনেট প্রোটোকল, ঠিক আছে। আইপি অ্যাড্রেস মানে ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস। এর মাধ্যমে কি হয়, এর মাধ্যমে যে কেউ, মানে ইন্টারনেটের মাধ্যমে প্রত্যেকটা বস্তুকে একটা নাম্বারিং করা হয়েছে, ওই অ্যাড্রেসের মাধ্যমে তাকে শনাক্ত করা যায়। যেমন আমার ঠিকানায়, আমার বাড়ির অ্যাড্রেস যদি আমি বলে দিই যে আমি মোহাম্মদপুরের এই জায়গায় থাকি, এত নাম্বার রোডের এত নাম্বার গলি, ওই গলির এত নাম্বার বাড়ির এত নাম্বার অ্যাপার্টমেন্টে আমি থাকি, তাহলে খুব সহজে কিন্তু আপনি আমার সাথে যোগাযোগ করতে পারবেন। আমার কথাটা কি বুঝতে পারছেন? আইপি অ্যাড্রেসটা ঠিক একই রকমভাবে আপনার অ্যাড্রেসটা, মানে আপনার ডিভাইসের অ্যাড্রেস, এটা হতে পারে আপনার ছোট একটা ডিভাইস, হতে পারে আপনার একটা ঘড়ি, আপনার স্মার্টফোন, আপনার ল্যাপটপ, আপনার কম্পিউটার, মানে ডিজিটাল অনলাইনের সাথে কানেক্টিভিটি আছে, এরকম যে কোনো বস্তুই হতে পারে। আশা করি বুঝতে পারছেন।
তো আইপি অ্যাড্রেস হলো ইন্টারনেট বা নেটওয়ার্কে সংযুক্ত প্রতিটি ডিভাইসের একটি অনন্য সংখ্যা বা ডিভাইস শনাক্ত করতে ব্যবহৃত হয় একটা অনন্য সংখ্যা। আইপি অ্যাড্রেস কি? আইপি অ্যাড্রেস মূলত হচ্ছে একটা অনন্য সংখ্যা। এখন বলেন তো যে আইপি অ্যাড্রেসটা সম্পর্কে কারো কোনো কোশ্চেন আছে কিনা, যে এটা বুঝতে পারছেন কিনা ভাই? আইপি অ্যাড্রেসটা কি বুঝতে পারছেন? হ্যাঁ, অনেকে লিখছেন জি, ক্লিয়ার। আচ্ছা দেখেন, এই আইপি অ্যাড্রেস, এই যে এই জিনিসটা, এটা কোথা থেকে, মানে সকল আইপি অ্যাড্রেসের সদর দপ্তর বা সকল আইপি অ্যাড্রেস বা নাম্বারগুলো যে প্রোভাইড করে, এটা কারা প্রোভাইড করে? ঠিক আছে, যে আমার যে একটা ডিভাইস, এই ডিভাইসের যে একটা আইপি অ্যাড্রেস লাগবো, এই আইপি অ্যাড্রেসটা কারা প্রোভাইড করে? একটা তো নাম, টেমপ্লেট। ধরেন আপনার যখন বাসার টেমপ্লেট হয় তখন সিটি কর্পোরেশন কিন্তু আপনাকে একটা নাম্বার প্লেট দেয়। ঠিক আছে, যে এই নাম্বার প্লেট, বা আপনার যদি গ্রামে হন তখন আপনার ইউনিয়ন পরিষদ থেকে কিন্তু আপনাকে একটা নাম্বার প্লেট দেয়, আপনাকে মার্কিং করে দেয় যে এই বাড়ি এর। ঠিক আছে, এরকম একটা নাম্বার প্লেট থাকে। সুতরাং এই আইপি অ্যাড্রেসের বিষয়গুলো সম্পূর্ণ সুইজারল্যান্ড থেকে মানে আপনাদের সকল কিছু কন্ট্রোল করা হয়। দেখেন আইপি অ্যাড্রেসের প্রকারভেদ। আইপি অ্যাড্রেস হচ্ছে এই যে দুইটা, প্রথমটা হচ্ছে IPv4 আর এটা হচ্ছে IPv6। ঠিক আছে, IPv4 এটা সর্বপ্রথম ছিল এবং IPv6 এটা পরবর্তীতে আসছে। এখন IPv4 এটার কাজ কি? এটা কত বিটের? এটা হচ্ছে 32 বিটের। এটা মনে রাখবেন, IPv4 কত বিটের ভাই? 32 বিটের। কথাটা কি বুঝতে পারছেন? ঠিক আছে, 32 বিটের। এখন একটা জিনিস খেয়াল করেন, প্রত্যেকটা আইপি অ্যাড্রেসের ভিতরে 4টা ভাগে ভাগ করা আছে। ঠিক আছে, প্রত্যেকটা আইপি অ্যাড্রেসে 1 2 3 এই যে 4, প্রত্যেকটা আইপি অ্যাড্রেস 4টা ভাগে ভাগ করা আছে। যেটা IPv4 এই 4 বিটের যেগুলা, এগুলা 4টা ভাগে ভাগ করা আছে। তারপর দেখেন 128 বিট, ঠিক আছে, IP6 এটা আবার লার্জ নাম্বার। এটা এত বড় সংখ্যা, মানে পৃথিবীর প্রত্যেকটা জিনিসকে নাম্বারিং করা যাবে, তারপরও এই সংখ্যাটা শেষ হবে না। বুঝতে পেরেছেন এতটুকু স্যার? হ্যাঁ, অনেকে লিখেছেন। হ্যাঁ জি ভাইয়া, বুঝতে পেরেছি, ধন্যবাদ ভাই। আচ্ছা দেখেন, এখন আইপি অ্যাড্রেস কয় ধরনের হতে পারে? আইপি অ্যাড্রেস 2 ধরনের হতে পারে, একটা হচ্ছে পাবলিক আর একটা হচ্ছে প্রাইভেট। ঠিক আছে, প্রাইভেটটা হচ্ছে আপনার লোকাল নেটওয়ার্কে, অর্থাৎ আপনার লোকালি যে নেটওয়ার্কগুলো আছে ওই নেটওয়ার্কগুলা আপনার আইপি অ্যাড্রেসগুলো হচ্ছে পাবলিক। ঠিক আছে, আর যখন ইন্টারনেটে আপনি ইউজ করেন, ঠিক আছে, ইন্টারনেট কানেকশনের ভিতরে যেইগুলো আছে এগুলাকে আপনারা ইন্টারনেট ভিত্তিক বলতে পারেন। এই যে দেখেন এখানের ভিতরে দিয়েছে সারা বিশ্বের আইপি অ্যাড্রেস ও ডোমেন নিয়ন্ত্রণ করে ICANN। এর মানে হচ্ছে এটা কি আপনারা দেখতে পাচ্ছেন না? ইন্টারনেট কর্পোরেশনের অ্যাসাইন্ড নাম্বার। আচ্ছা, এটা বোঝা যাচ্ছে না, এটা কি কোনো মতে? আচ্ছা আচ্ছা ঠিক আছে, আচ্ছা এটা স্লাইডে আপনারা পেয়ে যাবেন, এটা খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা দেখেন, এতটুকু পর্যন্ত কি আপনারা বুঝতে পারছেন? IP4 জি ভাই, নূর আহমেদ 32 বিট, এবং আর IP6 হচ্ছে 128। আচ্ছা ঠিক আছে, এতটুকু পর্যন্ত যদি বুঝে থাকেন আমাকে বলবেন যে ভাইয়া এতটুকু পর্যন্ত বুঝতে পেরেছি, এবং একটু আমাকে জানাবেন যে এতটুকু পর্যন্ত নোট করেছেন কে কে, এতটুকু পর্যন্ত খাতায় লিখেছেন কে কে, আমাকে একটু জানান প্লিজ। আর ল্যাপটপটা একটু সরে, আর ল্যাপটপটা কি খুব সমস্যা হচ্ছে? ঠিক আছে ভাইয়া, দেখেন ঠিক আছে কিনা। মানে সারা বিশ্বের সকল আইপি অ্যাড্রেস বা ডোমেন এটা নিয়ন্ত্রণ করে। আচ্ছা ডোমেন কি ভাইয়া? খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন সাবিল খান। আমি আপনার এই কোশ্চেনের আনসারটা একটু পরে দিতেছি, একটু পরেই আমি আপনাকে এটার আনসারটা দিব, কারণ ডোমেন হোস্টিং নিয়ে আপনাদের খুব বড় করে আপনাদেরকে জানানো আছে। ঠিক আছে, এটা নিয়ে সম্পূর্ণ একটা স্লাইডে আছে। আচ্ছা পরবর্তীতে যাই। দেখেন আমরা তো মূলত ওয়েবসাইট নিয়ে কাজ করতেছি, তাই না? ওয়েবসাইটটা মূলত একটা, আমি বুঝতে পারলাম যে একটা ক্যানভাস, অনলাইন ক্যানভাস বা অনলাইন পেপার, যেটা সবাই অ্যাক্সেস করতে পারে। ঠিক আছে, ওয়েবসাইটটাকে আমরা 2 ভাগে ভাগ করতে পারি। ওয়েবসাইটকে প্রধানত 2 ভাগে ভাগ করা যায়। প্রথমটা হচ্ছে স্ট্যাটিক আর দ্বিতীয়টা হচ্ছে ডাইনামিক। কথাটা কি বুঝছেন? ওয়েবসাইটকে আমরা 2 ভাগে ভাগ করতে পারি, প্রথমটা হচ্ছে স্ট্যাটিক আর দ্বিতীয়টা হচ্ছে ডাইনামিক। এতটুকু পর্যন্ত বুঝতে পারছেন? হ্যাঁ ঠিক আছে পারভেজ, আমি কি ভাই নোট করেছি, ধন্যবাদ ধন্যবাদ হরিদাস ভাই, আপনি নোট করেছেন।
আচ্ছা দেখেন স্ট্যাটিক জিনিসটা কি ভাই, আমি প্রথমে একটু বলি। আচ্ছা ঠিক আছে, স্ট্যাটিক জিনিসটা কি একটু বুঝেন আপনারা। যে স্ট্যাটিক জিনিসটা হচ্ছে যে স্থিরভাবে থাকে, যেটার ভিতরে প্রতিনিয়ত আপডেট করতে হয় না। ধরেন আমি আমার একটা পোর্টফোলিও ওয়েবসাইট তৈরি করেছি। পোর্টফোলিও ওয়েবসাইট বলতে যেখানে আমি আমার সম্পর্কে বলেছি, আমার একটা ইমেজ আছে, ঠিক আছে, ওইখানের ভিতরে আমার সকল আপডেট দেওয়া আছে, আমি কোথা থেকে পাস করেছি ওইগুলা দেওয়া আছে, আমি কি কাজ করতেছি ওইরকম, মানে আমার সম্পর্কে জানানোর জন্য একটা ওয়েবসাইট আছে। এটাকে বলতেছে যে আমরা পোর্টফোলিও ওয়েবসাইট। আর পোর্টফোলিও ওয়েবসাইটগুলা সবসময় যে দেখেন মানে স্থির কন্টেন্ট এবং ব্যবহারকারীর ইন্টারাকশন খুব কম। মানে আমি এটাকে একবার দিয়ে দিলাম, আমি এটাকে আর বারবার চেঞ্জ করতে হয় না। ধরেন আমার একটা প্রতিষ্ঠান আছে, প্রতিষ্ঠান সম্পর্কে জাস্ট আমি থুয়ে দিলাম, ঠিক আছে, রেখে দিলাম ইন্টারনেটের ভিতরে, আমি ওইটা খুব সহজে মানে কানেক্ট করতে পারি। এই জিনিসটাকে বলা হয় স্ট্যাটিক। মানে এটার খুব একটা জাস্ট আমি আপলোড করে দিলাম, পরবর্তীতে আমি এটাকে কোনো এডিট করব না, এটার ভিতরে কোনো আপলোড করব না, কোনো কিছু করব না। যেমন দেখেন ডাইনামিক জিনিসটা কি, নিয়মিত আপডেট করতে হয়, ব্যবহারকারী ইন্টারাকশন ভিত্তিকের উপর কন্টেন্ট পরিবর্তন হয়। যেমন ফেসবুক, অ্যামাজন, দেখবেন ফেসবুকটা হচ্ছে ডাইনামিক কেন? একটা জিনিস চিন্তা করেন যে ফেসবুকের ভিতরে আপনি কমেন্ট করতে পারেন, আপনার পোস্ট আপলোড করতে পারেন, মানে এটার ভিতরে ইন্টারাকশন আছে, যার কারণে আপনি নিয়মিতই আপনি ফেসবুকে যান, নিয়মিতই আপনি আপনার প্রোফাইল আপডেট করতে পারেন। এই যে ব্যাকএন্ডের সাথে কানেক্ট করে আপনি নিজে প্রতিনিয়ত কন্টেন্টগুলোকে চেঞ্জ করছেন, এই সিস্টেমটাকে বলা হয় ডাইনামিক সিস্টেম। ঠিক আছে, ডাইনামিক সিস্টেমটা কি বুঝতে পারছেন? আমাকে একটু জানাবেন। হ্যাঁ ধন্যবাদ ভাইয়া, রাতুল হাসান বুঝতে পারছেন, ধন্যবাদ ভাই। আরিফ মিয়া, জি। স্ট্যাটিক জিনিসটা হচ্ছে যেটা স্থির, মানে আমি একবার আপলোড করে দিছি, পরবর্তীতে এটা আমি এডিটও করতে চাচ্ছি না, কোনো কিছু করতে চাচ্ছি না, যা স্থির কন্টেন্ট এবং ব্যবহারকারীর ইন্টারাকশন খুবই কম, ব্যবহারকারী এটার সাথে ইন্টারাকশন করতে চায় না, ঠিক আছে। আর ডাইনামিক জিনিসটা হচ্ছে যেটা নিয়মিত আপডেট হয়, ব্যবহারকারীর ইন্টারাকশন খুব বেশি। দেখেন আমি ফেসবুকে নিয়মিত ইন্টারাকশন করতে পারি বলেই আমি ফেসবুকে বারবার ফিরে যাই। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠলে আমি ফেসবুকে একটা পোস্ট করি, কোনো একটা কিছু করি। এরকম অ্যামাজনের ভিতরে যারা প্রোডাক্টগুলো সেল করে, ঠিক আছে, তারা নিয়মিত তাদের প্রোডাক্টগুলো আপডেট করে, পুরাতন প্রোডাক্টগুলোকে ডিলিট করে। আর যারা ইউজার আছে তারাও বারবার যায়, কেন যায়? কারণ নতুন কোন প্রোডাক্ট আছে আমি যেটা পারচেস করতে পারি, এরকম থিঙ্কিং থেকে যেগুলো ব্যবহার করা হয়, এটা হচ্ছে কি ডাইনামিক, ঠিক আছে। একটা হচ্ছে স্ট্যাটিক আর একটা হচ্ছে ডাইনামিক। আমাকে এতটুকু বলবেন যে ভাই স্ট্যাটিক এবং ডাইনামিকের ভিতরে কারো কোনো মানে সন্দেহ সংশয় আছে কিনা? মুক্তি ইসলাম, জি ভাইয়া বুঝছি। জি ভাইয়া ধন্যবাদ। স্ট্যাটিক একমুখী, হ্যাঁ ধন্যবাদ। স্ট্যাটিক হচ্ছে একমুখী, আপনি একবার দিয়েছেন আর দিতে পারবেন না। আর ডাইনামিক হচ্ছে বহুমুখী, অর্থাৎ আপনি দিতেছেন, আপনার ফ্রেন্ড দেখতেছে, আবার আপনার ফ্রেন্ড দিতেছে, আপনি দেখতেছেন। স্ট্যাটিক একমুখী আর ডাইনামিক হচ্ছে বহুমুখী। সামিউল, ধন্যবাদ ভাইয়া। আচ্ছা, এর পরবর্তীতে দেখেন আমি যে ওয়েবসাইট কিভাবে কাজ করে, একটা ওয়েবসাইট মানে এটার বিতর্কতভাবে এটা কিভাবে কাজ করে যদি আমরা এটা বুঝতে চাই, ওয়েবসাইটের ভিতরে দেখেন আমি একজন ক্লায়েন্ট হিসেবে আমি একটা পিসিও ব্যবহার করতে পারি, কথাটা কি বুঝছেন? আমি ল্যাপটপও ব্যবহার করতে পারি, পিসি ল্যাপটপ আমি এই দুইটা ব্যবহার করতে পারি, সাথে আমি মোবাইলও ব্যবহার করতে পারি, ঠিক আছে। আমি একজন ক্লায়েন্ট হিসেবে আমি এই সব কিছু ব্যবহার করতে পারি, কথাটা কি বুঝছেন? আমি ইন্টারনেটের সাহায্যে, ঠিক আছে, ইন্টারনেটের সাহায্যে সার্ভারের সাথে রিকোয়েস্ট করি। ধরেন আমি ফেসবুক ওপেন করতে চাচ্ছি, এই যে দেখেন আমি ফেসবুক, এই যে দেখেন আমি ফেসবুক অ্যাপটাকে যখন দেখেন আমি ফেসবুক অ্যাপের ভিতরে যখন ক্লিক করলাম, তার মানে আমি ইন্টারনেটের মাধ্যমে, দেখেন না আমরা যদি ইন্টারনেট না থাকে তাহলে কিন্তু আমরা ফেসবুক অ্যাক্সেস করতে পারি না। তার মানে আমি যখন ফেসবুকে ক্লিক করছি তখন এই যে এটার মাঝখানে কাজ করে কি ইন্টারনেট, ঠিক আছে। এটা ইন্টারনেটের মাধ্যমে আমি একটা রিকোয়েস্ট পাঠাইছি, REQUEST রিকোয়েস্ট। দেখেন আমি এটার ভিতরে ক্লিক করার মাধ্যমে এখানে একটা রিকোয়েস্ট পাঠালাম। রিকোয়েস্টটা কোথায় পাঠালাম? এই যে একটা সার্ভারে, ঠিক আছে। তো সার্ভারের কাছে যখন রিকোয়েস্টটা যাবে তখন সার্ভার আবার ডেটাবেসকে বলবে এই লোকটা আমার কাছে একটা তথ্য জানতে চাইছে, তুমি দেখো তো যে এই লোকটার আমার এখানে অ্যাকাউন্ট আছে কিনা। আমার কথাটা কি বুঝতে পারছেন? এখন দেখেন ভাই আমি এখানের ভিতরে
যে আমি ফেসবুকের ভিতরে একটা ক্লিক করলাম, ক্লিক করার পরে আমি একটা রিকোয়েস্ট পাঠালাম, কিসের মাধ্যমে? ইন্টারনেটের মাধ্যমে। ইন্টারনেটের মাধ্যমে আমি একটা রিকোয়েস্ট পাঠালাম। আমি রিকোয়েস্টটা কার কাছে পাঠালাম? আমি রিকোয়েস্টটা সার্ভারের কাছে পাঠালাম। কথাটা কি বুঝতে পারছেন ভাই? আমি রিকোয়েস্টটা সার্ভারের কাছে পাঠালাম। যখন আমি সার্ভারের কাছে পাঠালাম, সার্ভার বলতেছে ডেটাবেসকে, এই যে এই লোকটা এই ইউজারটা আমার কাছে একটা রিকোয়েস্ট পাঠাচ্ছে, আপনি একটু দেখেন তো এই লোকটা আমার এখানে লগ ইন করা আছে কিনা। যদি ডেটাবেস বলে হ্যাঁ আমার কাছে লগ ইন করা আছে, তখন উনি বলবো, এই সার্ভার বলবো ঠিক আছে তাকে একটা রেসপন্স দিয়ে দাও। ঠিক আছে, তাকে একটা রেসপন্স দিয়ে দাও যে সে কি করতে চায়, সে ফেসবুকের ভিতরে যা করতে চায় তাকে তা করতে দাও। এই যে এখানে তিনটা ধাপ, প্রথমটা হচ্ছে ক্লায়েন্টের জন্য, আরেকটা হচ্ছে সার্ভার, আরেকটা হচ্ছে ডেটাবেস। দেখেন ক্লায়েন্টের জন্য এখন যদি আমি আপনাকে এগুলো একটু মুছে নিই, ঠিক আছে, এখন আমি আপনাকে বুঝাই যে ক্লায়েন্টের জন্য কি কি নিতে হয়। এখন দেখেন ক্লায়েন্টের জন্য আমরা কি ব্যবহার করি? HTML ব্যবহার করি, তারপর আমরা CSS, জাভাস্ক্রিপ্ট, JS বা জাভাস্ক্রিপ্ট। আর ব্যাকএন্ডের জন্য আমরা কি ব্যবহার করি? বা সার্ভারের জন্য C++, পাইথন না PHP, পাইথন, পাইথন, আর এটার জন্য হচ্ছে MySQL। ঠিক আছে, যেটা আপনাদের সোর্স অধ্যা। দেখেন এই যে ক্লায়েন্ট সাইটটা বিল্ড করার জন্য আমি HTML, CSS, জাভাস্ক্রিপ্ট এগুলো ইউজ করতেছি, এবং সার্ভার সাইটটা বিল্ড করার জন্য আমি C++ বা যে কোনো একটা। সার্ভার সাইট বিল্ড করার জন্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ লাগে, আর ক্লায়েন্ট সাইট বিল্ড করার জন্য HTML, CSS, জাভাস্ক্রিপ্ট লাগে। জাভাস্ক্রিপ্ট একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এটা দিয়ে সার্ভার সাইট এবং ক্লায়েন্ট সাইট দুইটাই করা যায়। ঠিক আছে, মূলত আমরা এখানে এই যে এটা আর এটা শিখতে যাচ্ছি চতুর্থ অধ্যায়ের ভিতরে। কথাটা কি বুঝতে পারছেন? একটা হচ্ছে সার্ভার সাইট, ক্লায়েন্ট সাইট, আর একটা হচ্ছে ডেটাবেস। এখন আমরা এই অধ্যায়ের ভিতরে শিখতে যাচ্ছি যে HTML। এখন আমাকে বলেন যে ওয়েবসাইটের ধারণাটা আপনারা ফুল ক্লিয়ার হয়েছে কিনা, যে এটা কিভাবে কাজ করে। তানিয়া ইসলাম, সার্ভারটা কি ভাই বুঝতে পেরেছেন? আমাকে একটু জানেন। হ্যাঁ ভাই, তৃতীয় অধ্যায়ের ভিতরে আমরা খুব শীঘ্রই সুইচ করব। আমাকে একটু জানাবেন যে সার্ভার সাইট, ক্লায়েন্ট সাইট, ডেটাবেস এই জিনিসগুলো আপনারা কনফার্ম হয়েছেন কিনা। মারুফা ইসলাম, জি ঠিক বলছেন। জি ভাই, আমরা তৃতীয় অধ্যায়টি নিয়েও কাজ করব। আশা করি তৃতীয় অধ্যায় যখন করাবো তখন আপনাদের তৃতীয় অধ্যায় থেকে আর কোনো কোশ্চেন থাকবে না, সবগুলার মানে একদম ডিপলি গিয়ে আপনাদেরকে বোঝানো ট্রাই করব। শফিকুর রহমান, আরেকবার বুঝান। আচ্ছা ভাই, দেখেন আমরা এই যে দেখেন এটা আমাদের হচ্ছে ক্লায়েন্ট সাইট, অর্থাৎ একটা ক্লায়েন্ট ডেস্কটপও ইউজ করতে পারে, মোবাইল ফোনে ইউজ করতে পারে, ল্যাপটপে ইউজ করতে পারে। তখন উনি সার্ভারের ভিতরে একটা রিকোয়েস্ট পাঠান যে দেখো আমি এই জিনিসটা দেখতে চাই বা একটা ছবি দেখতে চাই। ধরো আমি ফেসবুকে গেলাম, কারো একটা প্রোফাইলে ঢুকতে চাচ্ছি, তখন সার্ভারের ভিতরে যখন আমি রিকোয়েস্টটা পাঠাই, ঠিক আছে, তখন এই সার্ভার আবার ডেটাবেজের কাছে রিকোয়েস্ট পাঠাবে, দেখো তো এই লোকটা লগ ইন আছে কিনা। ঠিক আছে, তখন ডেটাবেস আবার রিপ্লাই দিবে যে যদি লগ ইন থাকে তখন বলবে হ্যাঁ আমার এখানে এই লোকটা লগ ইন আছে। যদি ডেটাবেস ওকে গ্রিন সিগন্যাল দেয় যে লগ ইন আছে, তখন ও ওকে ওই প্রোফাইলে ঢুকতে দিবে, অ্যাক্সেস দিবে। এটা হচ্ছে মূলত কাজ। এটা হচ্ছে ক্লায়েন্ট সাইড, সার্ভার সাইড, আর হচ্ছে ডেটাবেস। এখন কি ভাই ক্লিয়ার হয়েছেন? নূর আহমেদ ক্লিয়ার, ধন্যবাদ ভাই। নুরাল ইসলাম ক্লিয়ার ভাই, সুমা ইসলাম ক্লিয়ার ভাই। এখানে আর কোনো কোশ্চেন আছে ভাই? আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। এবারকে দেখেন ভাই, এটা নিয়ে আমি একটু পরে আলোচনা করব যখন আমি ইয়ার ভিতরে যাব। এখন দেখেন আমরা খুব শীঘ্রই ভাই কোডের ভিতরে চলে যাব। দেখেন কোডটা বোঝার জন্য মানে আমরা একটু কোডিং করব, বা কোডগুলা কি, ট্যাগগুলা কি, এই জিনিসগুলা বোঝা ট্রাই করব। এখন দেখেন আপনি চ্যাপ্টারে কতটুকু এসেছেন ওরকম সব কিছু বাদ দেন, এখন নতুন একটা চিন্তার ভিতরে মগ্ন হন। দেখেন আমরা কোড করার জন্য প্রথমে একটা কোড এডিটর দরকার। কোড এডিটর কি? এখন অনেকেই কোশ্চেন করতে পারেন। কোড এডিটর হচ্ছে ওই মাধ্যম, যে মাধ্যমের ভিতরে আমরা কোড করব এবং একটা আউটপুট বের করব। অর্থাৎ আপনি যেই ফিল্ডের ভিতরে কাজ করবেন, ঠিক আছে, ধরেন আপনি একটা বিল্ডিং বানাবেন, ধরেন একটা বিল্ডিং নির্মাণ করবেন। বিল্ডিং নির্মাণ করার জন্য আপনাকে কি করতে হবে? আপনার একটা প্লেস দরকার হবে, যেই প্লেসের ভিতরে আপনার বিল্ডিংটা নির্মাণ করবেন। আপনার বিভিন্ন সামগ্রী দরকার হবে, ঠিক আছে, ওই সামগ্রীগুলো দিয়েই তো আপনি বিল্ডিংটা নির্মাণ করবেন। এখন কোড এডিটর হচ্ছে ওই একটা এনভায়রনমেন্ট, ঠিক আছে, যে এনভায়রনমেন্টে কাজ করে আপনি একটা আউটপুট গেইন করবেন।
কোড এডিটর কি এটা কি বুঝতে পেরেছেন? যদি কোড এডিটর বুঝতে থাকেন তাহলে লেখেন ভাই যে ক্লিয়ার ভাই বুঝতে পেরেছি। কোড এডিটর কি বুঝতে পারছেন? দেখেন এখন আপনাদের এখানে কোড এডিটর কতটা হতে পারে, অনেকগুলোই হতে পারে। এখন আপনারা কোনটা ব্যবহার করবেন? আপনার ভাই যা মন চায় তা ব্যবহার করেন, সবগুলো মোটামুটি একই। দেখেন আপনি ভিজুয়াল কোড স্টুডিও ব্যবহার করতে পারেন, নোটপ্যাড ব্যবহার করতে পারেন, নোটপ্যাড প্লাস প্লাস ব্যবহার করতে পারেন, অ্যাটম, সাবলাইম, এরপর দা ওয়েবস্ট্রম, সবগুলোই আপনি ব্যবহার করতে পারেন। এগুলো একটু নোট করে নেন যে কোড এডিটরগুলো কি কি। ভিজুয়াল কোড স্টুডিও, আর আমি প্রেফার করি, ব্যক্তিগতভাবে প্রেফার করি এটা ইউজ করার জন্য যারা পিসিতে আছেন তাদেরকে, ঠিক আছে? ব্যক্তিগতভাবে প্রেফার করি, ঠিক আছে? আপনি যে কোনোটা মানে সবগুলোর ভিতরে একই, মানে কোনো ভিন্নতা নাই, যার মধ্যেই করেন আপনি সেম একই আউটপুট পাবেন, একই রেজাল্ট পাবেন, কোনো ভিন্নতা পাবেন না, ঠিক আছে? এখন আপনার যেটা মন চায় পছন্দ। এখন আপনি কোড এডিটরগুলো যদি একটু লিখে নিতেন খুব ভালো হইতো। যারা লিখেছেন তারা একটু লিখবেন ভাই যে ভাই লেখা শেষ। আর অনেকে মোবাইল অ্যাপ নিয়ে লিখছেন, রিমা, আচ্ছা ঠিক আছে ভাই, আমি মোবাইল অ্যাপেরটাও বলতেছি, ট্যাব এডিটর অ্যাপস, ঠিক আছে? আচ্ছা মোবাইলের জন্য আমি বলতেছি ভাই আস্তে। এখন লেখেন যে ভাই কোড এডিটর এগুলো হচ্ছে পিসির জন্য, পিসি বা ল্যাপটপ, পিসি ল্যাপটপ একই কথা, পিসি বা ল্যাপটপের জন্য কোড এডিটরগুলো লেখা হইলে ভাই একটু লেখেন। সামিউল, না বুঝিনি। আচ্ছা ভাই আমি এখানে বুঝেছি যে কোড এডিটর কি। কোড এডিটর হচ্ছে এমন একটা মাধ্যম যেখানে ভিতরে এমন একটা এনভায়রনমেন্ট, যে এনভায়রনমেন্টে আমি কোড করব এবং একটা আউটপুট বের করব। কোড এডিটর হচ্ছে একটা এনভায়রনমেন্ট, যে এনভায়রনমেন্টের ভিতরে আপনি কোড করবেন, ঠিক আছে? আর কিছু না। এখন বলেন যে এগুলা খাতায় নোট করা হয়েছে? যারা লিখবেন যে লেখেন যে ভাই হ্যাঁ লিখেছি। আরিফা নূর, হ্যাঁ ভাই লিখেছি, ধন্যবাদ ভাই। এতটুকু ক্লিয়ার হয়েছে কিনা ভাই জানাবেন। রাফসান, ধন্যবাদ ভাই, বুঝতে পেরেছেন। পারভেজ ভাই লেখা শেষ, ধন্যবাদ। এখন আসেন ভাই ব্রাউজারের ভিতরে। ব্রাউজার জিনিসটা কি, কথাটা বুঝছেন? আমি কোড এডিটর এনভায়রনমেন্টে যা কিছু লিখেছি আমি তা ব্রাউজারে দেখব, কথাটা কি বুঝতে পারছেন? আমি কোড এডিটরে আমি যেই কাজগুলা করলাম, আমি কি করলাম এতক্ষণ ধরে, আমি কোন কোডগুলা করলাম, আমি এটা কোথায় দেখতে পাবো? আমি এডিটরে যেই কাজগুলা করছি, এডিটর হচ্ছে একটা প্লেস, ঠিক আছে? আমি যদি একটু এগুলো মুছে দিই, এডিটরকে আমরা বলবো যে ওয়ার্ক প্লেস, ঠিক আছে? এডিটরকে আমরা বলবো যে ওয়ার্ক প্লেস, ওয়ার্ক, PLAC, ওয়ার্ক প্লেস। আর এই যে এটার ভিতরে কাজ করার ফলে আমি যেটা দেখতে পারবো আউটপুট, আউটপুটটা আমি দেখতে পারবো ব্রাউজারে, ঠিক আছে? আউটপুটটা কোথায় দেখতে পারবো? দেখেন ভাই এটা হচ্ছে এডিটর, এক কথায় মনে রাখেন যে একটা এনভায়রনমেন্ট বা একটা মানে প্লেস যেখানে আপনি কাজ করবেন বা আপনার কর্মস্থল, ঠিক আছে? আর এডিটরে কি করেছেন, কি কোড করেছেন এটা দেখতে পারবেন হচ্ছে আপনি ব্রাউজারে। এতটুকু কি বুঝতে পারছেন ভাই? এখন ব্রাউজারের ভিতরে কি কি আছে আমরা একটু দেখি। ব্রাউজারের ভিতরে আছে যে ক্রোম, মজিলা ফায়ারফক্স, গুগল এডজ, সাফারি, ওপেরা, ব্রেভ। এখন আমাকে একটু জানাবেন কারা কারা আইফোন ইউজার আছেন বা ম্যাক ইউজ করেন, ল্যাপটপ বা পিসি আছে এরকম, বা ম্যাকের মানে অ্যাপেলের সাথে কানেক্টেড আছেন কে কে আমাকে একটু জানাবেন যে ভাই আমি অ্যাপেলের সাথে আছি। আর যারা পিসির সাথে আছেন বা উইন্ডোজের সাথে আছেন তারা লিখবেন উইন্ডোজ, আর যারা ম্যাকের সাথে আছেন তারা লিখবেন যে ম্যাক, ঠিক আছে? বা অ্যাপেল, অ্যাপেল আর উইন্ডোজ। দেখি কে কতটা আছে অ্যাপেল আর উইন্ডোজ। অ্যাপেল আর উইন্ডোজ কে কে আছেন একটু জানান। আমি কি স্লো আছি? আচ্ছা উইন্ডোজ, হ্যাঁ ধন্যবাদ ভাই। উইন্ডোজ, ম্যাকের কেউ আছেন কিনা? আচ্ছা দেখেন, এই যে দেখেন আপনারা যারা উইন্ডোজের আছেন তারা সবগুলাই মোটামুটি ইউজ করতে পারেন, আর যারা ম্যাকের আছেন অ্যাপেলের আছেন তারা শুধু সাফারি ইউজ করে, ঠিক আছে? যারা উইন্ডোজের আছেন মানে অ্যাপেল, APPLE অ্যাপেল, এক অ্যাপেলে নিউটনের মাথা শেষ কইরা আপনাদেরকে এত প্যারা দিয়ে গেল। হ্যাঁ দেখেন যারা ইয়ার ভিতরে আছেন সাফারি, যারা অ্যাপেল ইউজার বা ম্যাক ইউজার তারা ব্যবহার করে সাফারি, আর আমরা কেউ গুগল ক্রোম, ম্যাক্সিমাম ব্যবহার হয় গুগল ক্রোম ভাই, এটাই বেশি ব্যবহার হয়। গুগল ক্রোম আছে, মজিলা ফায়ারফক্স আছে, ইগল, মাইক্রোসফট ইগল আছে, ওপেরা মিনি আছে, ব্রেভ আছে। এখন আপনারা বলেন যে ভাই কে কোনটা ব্যবহার করেন?
মানে যাদের পিসি ব্যবহার করার এক্সপিরিয়েন্স আছে তারা বলবেন যে তারা গুগল ক্রোম, মজিলা ফায়ারফক্স নাকি মাইক্রোসফট এডজ ব্যবহার করেন। কে কোনটা ব্যবহার করেন ভাই একটু জানান। মেহেদি হাসান আছে অ্যাপেল, ধন্যবাদ ভাই। আমার ফোন চালাই, আচ্ছা ঠিক আছে ভাই, যারা ফোন চালান তারাও কোনো প্যারা নেবেন না, আপনাদের জন্য আছে, সমস্যা নেই। আপনারা ফোনের ভিতরে খুব সুন্দরভাবে ইজিলি করতে পারবেন, ঠিক আছে। ফোনের ভিতরে কিভাবে করতে হয় আমরা ওইটাও দেখব, ওইটাও দেখিয়ে দেবো, সমস্যা নেই। আমি শুধু জানতে চাইছি যে কতটুকু সাফারি কিভাবে ব্যবহার করে ভাই, গুগল ক্রোম যেভাবে ব্যবহার করে এগুলো হচ্ছে ব্রাউজার, মানে হচ্ছে সার্চ ইঞ্জিন, ঠিক আছে। SEARCH সার্চ ইঞ্জিন, ঠিক আছে। এগুলো হচ্ছে সার্চ ইঞ্জিন, যেখানে আপনি সার্চ করতে পারেন, কথাটা কি বুঝছেন। ব্রাউজারগুলো মূলত হচ্ছে সার্চ ইঞ্জিন, যেই মাধ্যমের ভিতরে আপনি বিভিন্ন জিনিস সার্চ করেন, কোনো কিছু খুঁজে ফিরেন, ওই জিনিসগুলোকে বলা হয় সার্চ ইঞ্জিন। আপনারা কি কথাটা কি বুঝতে পারছেন? দেখেন, হ্যাঁ ভাই পিডিএফ পাবেন, সমস্যা নাই, ক্লাস শেষ হলে আপনারা পিডিএফ পেয়ে যাবেন। এই সার্চ ইঞ্জিনটা কি বুঝতে পারছেন? আশা করি যে ব্রাউজারগুলো লেখা শেষ হয়ে গেছে। ব্রাউজারগুলো কি নোটপ্যাডে তুলেছেন বা খাতায় তুলেছেন? আমাকে একটু জানান, ব্রাউজার কি তোলা শেষ? আর যারা মোবাইল ইউজার আছেন, ঠিক আছে, এখন তারা একটু লেখেন যে মোবাইল ইউজারের জন্য আপনি এই দুইটা ব্যবহার করতে পারেন। আমি প্রেফার করি হচ্ছে আপনি এটা ব্যবহার করবেন, এ কোড। যারা মোবাইলের জন্য আছেন, MOBILE মোবাইল, যারা মোবাইল ফোন ইউজার আছেন তারা এ কোডটা ইউজ করতে পারেন, ঠিক আছে। এখানেও আপনি খুব সুন্দরভাবে আপনার আউটপুটটা পাবেন। এই যে এই কোডটা বা এই স্লাইডটা সম্পূর্ণ শেষ হয়েছে কিনা আমাকে একটু কাইন্ডলি জানাবেন, ঠিক আছে। জি স্যার শেষ, ধন্যবাদ। গুগল ক্রোম, গুগল ক্রোম ব্যবহার করেন, ধন্যবাদ। রাফসান মন্ডল, ধন্যবাদ ভাই। নুসরাত, ধন্যবাদ। ওকে, পরিদাস, জি নোট করেছি, ধন্যবাদ ভাই। রাফসান, জি ভাই লিখেছি, ধন্যবাদ। নাদিয়া ইসলাম, সরি নাদিয়া জান্নাত, প্রমি, ক্লিয়ার, ডান। আচ্ছা, এতটুকু পর্যন্ত যদি আপনার ডান হয়ে থাকে তাহলে আমরা পরবর্তী স্লাইডে যাই। আচ্ছা, এখন দেখেন ভাই, আমরা যে কোডগুলো শুরু করব, কিভাবে শুরু করব, ঠিক আছে। এটার জন্য আমাদের একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে, প্রথমে আমাদেরকে অবশ্যই ম্যান্ডেটরি যে আমরা যে ফাইলটা, দেখেন আমাদের ফাইলের নামের শেষে বিভিন্ন ধরনের এক্সটেনশন থাকে। এতদিন পর্যন্ত আপনারা বিভিন্ন ধরনের ফটো তুলেছেন, বিভিন্ন ধরনের ফাইলে কাজ করেছেন, কোনটা কোন ফাইল এটা দেখার দরকার নাই, বাট এখন থেকে আপনারা এগুলো একটু দেখতে হবে, ঠিক আছে। আপনি যেই ফাইলটাকে সেভ করবেন এটাকে অবশ্যই .html দিয়ে সেভ করতে হবে, নাহলে আপনি কোড করতে পারবেন না। আপনি এটা নোটপ্যাডে করেন, নোটপ্যাড প্লাস প্লাসে করেন, ভিজুয়াল কোড স্টুডিওতে করেন, সাবলাইম কোড এডিটরে করেন, যেটাতেই করেন না কেন, আপনি যখন HTML-গুলো করবেন তখন মনে রাখবেন যে আপনার ফাইলটাকে প্রথমে .html দিয়ে সেভ করতে হবে, ঠিক আছে ভাই। যারা এতটুকু পর্যন্ত বুঝেছেন, এটা খুবই ম্যান্ডেটরি, MCQর জন্য বলেন, আপনার কোডের জন্য বলেন, ঠিক আছে, এটা খুবই ম্যান্ডেটরি। একটু .html লেখেন তো সবাই, আপনারা সবাই একটু .html নেন। স্ক্রিনশট নিয়ে পড়তেছি ভাই, যে স্ক্রিনশট নিয়ে পড়তেছেন আমি তাকে একটু বলি, ভাই স্ক্রিনশট নিয়ে পড়বেন না, স্ক্রিনশটের জায়গায় থেকে চাই, জীবনও পড়া হয় না। কত স্ক্রিনশট আমার মোবাইলেও পড়ে আছে, কিন্তু জীবনে এগুলো থেকে পড়া হয় না। কথাটা কি বুঝতে পারছেন? আপনারা সবাই একটু কমেন্টে লেখেন যে .html। ধন্যবাদ তহিদুল ইসলাম অনিক, জি ভাই .html। ভাই আপনি শুধু HTML লিখেছেন, .html লেখেন নাই। নাতাশা, ধন্যবাদ, .html লিখেছেন। জান্নাতুল মাওয়া, জি ভাইয়া, জি ভাইয়া লিখতে বলি নাই ভাইয়া, .html। রাতুল, ধন্যবাদ ভাইয়া। ইসলাম .html, HTML এর পুনরূপ হচ্ছে হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। এটা একটা কাঠামোগত ভাষা। আমাদের এই সবগুলোর পূর্ণরূপের একটা মানে স্লাইডই দেওয়া আছে, ওইখান থেকে আপনারা পূর্ণরূপগুলো তুলে নিতে পারবেন। আমি স্লাইডটা একটু পরে আপনাদেরকে দেখাবো। ধন্যবাদ আয়েশা নূর, রিফাত সঞ্জিদা, ধন্যবাদ। আচ্ছা ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে, এতটুকু পর্যন্ত বুঝেন যদি, তাহলে এটা, আচ্ছা এতটুকু মনে রাখবেন ভাই, এতক্ষণ পর্যন্ত আমি আপনাদেরকে কমেন্ট করালাম না, কিন্তু এখন স্পেশালি এই যে এটার জন্য করালাম কেন, এটা একটু মাথায় রাখেন ভাই। এটা আমি আপনাদেরকে কমেন্ট করতে বলছি, মানে এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। যদি MCQতে আসে তাহলে তো আলহামদুলিল্লাহ, আর যদি না আসে তাইলেও আলহামদুলিল্লাহ, কারণ আপনি কোড করতে গেলে এটা অবশ্যই .html দিয়ে ফাইলটাকে সেভ করতে হবে। যদি সেভ না করেন তাহলে আপনার ফাইলটা রান করবেন না।
আমার কথাটা কি বুঝতে পারছেন? হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল না ভাইয়া, ওইটা না। আচ্ছা ধন্যবাদ ভাইয়া। এবারকে দেখেন ভাই, এখানের ভিতরে অনেকগুলোর ভিতরে দেখেন, এটা আপনি যদি না দেন তাও আপনার কোডটা রান করবে, কিন্তু এটা কেন দিতে হয় একটু বুঝেন। ডিক্লেয়ার দ্য ডকুমেন্ট টাইপ HTML5, ঠিক আছে? অনেকগুলো HTML এর ভার্সন আছে, ঠিক আছে? HTML এর সবচেয়ে এই যে এটা, ঠিক আছে, এক্সক্লেমেটরি মার্ক ডক টাইপ HTML, এটা হচ্ছে, এইটা দিয়ে বোঝায় হচ্ছে এই ডকুমেন্টটা HTML5 ভার্সন। ডক টাইপ HTML দিয়ে বোঝায় যে এটা HTML5 ভার্সনকে বোঝাচ্ছে। এটা কি আপনারা বুঝতে পারছেন? ঠিক আছে, ডক টাইপ HTML, এটা দিয়ে কি HTML5, সকলে HTML5 লেখেন, ঠিক আছে? HTML5 লেখেন একটু, তাহলে আমি বুঝতে পারবো যে আপনারা এটা বুঝতে পারছেন যে ডক টাইপ HTML5, ঠিক আছে? ডক টাইপ HTML এটা নির্দেশ করে HTML5 কে, যে এই ডকুমেন্টটা ডিক্লেয়ার করে HTML5 কে, অর্থাৎ লেটেস্ট যে HTML এর ভার্সনটা আছে ওইটাকে ডিক্লেয়ার করে। আর এটা কোডের সবার উপরে লিখতে হয়, ঠিক আছে? উপরে, এটা কোডের সকলের উপরে লিখতে হয়, ঠিক আছে? সব কিছুর উপরে লিখতে হয় ডক টাইপ HTML5। দেখেন এই দুইটা আমি লেখার জন্য বলছি, HTML5 লেখেন ভাই সবাই একটু কাইন্ডলি। HTML5, ধন্যবাদ নাতাশা, ঠিক আছে? জান্নাতুল মাওয়া, ধন্যবাদ। রাতুল, HTML5, ঠিক আছে? আল ইমরান, রিমা ডক টাইপ HTML, ধন্যবাদ ভাই। HTML5 বলছিলাম। সানজিদা ইসলাম, স্নেহা, ধন্যবাদ। নুর আলিম ইসলাম ভাই, কারো যদি নাম ভুল বলে থাকি মাফ করবেন ভাই। রাফসান ইসলাম, ধন্যবাদ। তানজিলা, ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে, দেখেন এখন দেখেন ভাই, আপনারা যখন কোড করবেন তখন কোডের ভিতরে অবশ্যই এই যে এই দুইটা জিনিস থাকে, এটা হচ্ছে ওপেনিং ট্যাগ আর এটা হচ্ছে এন্ডিং ট্যাগ বা শেষ ট্যাগ। এটাকে আপনি লিখে রাখতে পারেন যে শুরু ট্যাগ বা ওপেনিং ট্যাগ, শুরু ট্যাগ, আর এটা হচ্ছে শেষ ট্যাগ, আর এটা মনে রাখবেন, ধরেন এখানে H1 আছে, H1 শুরু করছি, H1 আমার শেষ করতে হবে। কথাটা কি বুঝতে পারছেন? একটা হচ্ছে শুরু ট্যাগ, ওপেনিং ট্যাগ, আর একটা হচ্ছে শেষ ট্যাগ। আপনি যার শুরু করবেন তার শেষ করতে পারবেন, বা দু একটা ট্যাগ আছে যেগুলার এন্ডিং ট্যাগ নেই, এটা নিজেই ক্লোজ ট্যাগ। আমার কথাটা কি বুঝতে পারছেন? যে এখন এই ট্যাগগুলো লেখেন তো, এটা হচ্ছে ওপেনিং ট্যাগ আর এটা হচ্ছে এন্ডিং ট্যাগ, এই দুইটা, এটা কমেন্ট করেন, এটা একটু কমেন্ট করেন, ওপেনিং ট্যাগ এবং এন্ডিং ট্যাগ, এটা একটু কমেন্ট করেন সবাই, যে ওপেনিং ট্যাগ এবং এন্ডিং ট্যাগ, ঠিক আছে? অর্থাৎ যেই ট্যাগটা শুরু আছে ওই ট্যাগটা শেষও আছে। এর মধ্যে কিছু কিছু ট্যাগ আছে যেগুলো শুরু এবং শেষ নাই, ঠিক আছে? ওইগুলো শুরুও নাই শেষও নাই, ঠিক আছে? মানে ওটা সিঙ্গেল ট্যাগ, মানে এক ট্যাগের ভিতরে, এটা খুবই কম। যেমন ইমেজ ট্যাগ আছে, এটা আমরা পরবর্তীতে আলোচনা করব, কিন্তু যেমন ইমেজ ট্যাগ আছে, HR ট্যাগ আছে, এগুলা নিজেই মানে এক কোডের ভিতরে শেষ হয়ে যায়, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে যার শুরু আছে তার শেষ আছে। সবাই একটু কোড লেখেন। আল ইমরান, ধন্যবাদ ভাইয়া, এটা বুঝতে পারছেন। আরিফ, ধন্যবাদ ভাই। এন্ডিং ট্যাগটা কই আরিফ ভাই? এন্ডিং ট্যাগটা দিয়েন। রিজওয়ান, প্রথম ক্লাসটা ক্লিয়ার, ধন্যবাদ। হ্যাঁ ধন্যবাদ। মেহেদি হাসান, রিমন, ধন্যবাদ ভাইয়া। নাতাশা মাহমুদ, না আহমেদ, সরি ভাই, এই ট্যাগ না, আপনি ভুল করছেন। সাদিকুর রহমান ভাই, এই ট্যাগটা এরকম না। রিমা, ধন্যবাদ। নিকাবি কুইন, ধন্যবাদ। ফরিদাস, ওকে, আচ্ছা ঠিক আছে। যদি এটা শেষ হয় তাহলে দেখেন, এটা হচ্ছে বয়লার প্লেট, বা মানে আপনি এটাকে আপনার জাস্ট বেসিক প্লেট বলতে পারেন, বা বেসিক ট্যাগ, ঠিক আছে? আপনারা বেসিক ট্যাগটা যে ঠিক যেরকম ভাবে আছে আপনি এরকম ভাবে তুলবেন। এই যে এখানে দেখেন HTML এর বরাবর এই যে HTML-টা, এটা মেনটেন করবেন। HTML এর বরাবর HTML, হেড ট্যাগের বরাবর হেড ট্যাগ, বডি ট্যাগের বরাবর বডি ট্যাগ। এখন দেখেন, আপনারা অনেকে প্যারা খাইতে পারেন যে HTML ট্যাগটা কি, আপনার যাবতীয় যা কিছু আছে সব কিছু লিখবেন HTML এর ভিতরে, ঠিক আছে? আপনার যত ট্যাগ আছে সব কিছু আপনি কার ভিতরে লিখবেন? সব কিছু থাকবে HTML ট্যাগ ভিতরে, সব কিছু থাকবে HTML ট্যাগ এর ভিতরে,
দেখেন ভাই, সব কিছু থাকবে HTML ট্যাগের ভিতরে। এটা একটু লিখে নেন, খাতার ভিতরে নোট করেন, খাতায় লেখা হলে জানাবেন। কারা কারা খাতায় লিখেছেন আমাকে একটু কাইন্ডলি জানাবেন যে সব কিছু লিখবেন HTML ট্যাগের ভিতরে। এতটুকু কে কে লিখেছেন আমাকে একটু কাইন্ডলি জানান। যদি এতটুকু বুঝে থাকেন ভাই, তারপরে আমি আপনাকে বুঝাই যে এটা একটু মুছে ফেলি। তারপর হচ্ছে হেড ট্যাগ, ঠিক আছে। দেখেন ভাই, হেড ট্যাগ জিনিসটা কি? হেড ট্যাগের ভিতরে ভাই বিভিন্ন ধরনের লিঙ্ক আসে। হেড ট্যাগের ভিতরে লিঙ্ক আসে, LINK, লিঙ্ক। অর্থাৎ আপনার ওয়েবসাইটটাকে যদি বিভিন্ন জায়গায় কানেকশন করাতে চান বা অন্য একটা কিছুর সাথে কানেক্ট করতে চান, লিঙ্কগুলো ব্যবহার করা হেড ট্যাগের ভিতরে। হেড শব্দের অর্থ মাথা, ঠিক আছে। আমি আপনাকে বোঝাবো যে এই জিনিসটাকে। হেড ট্যাগের ভিতরে আমরা সচরাচর লিখি যে ফার্স্ট ডকুমেন্ট। আচ্ছা, আমি আপনাদের সবাইকে একটু সময় দিই যে আপনারা এখানে যেরকমভাবে কোডটা আছে ঠিক এরকমভাবে আপনার খাতায় লিখেন, ঠিক আছে। তারপর আমি এটা বুঝাইতেছি। আগে আপনার খাতায় উঠুক, তারপর আমি বুঝাই। এই যে এই সিরিয়ালটা মেনটেন করবেন, এটার জন্য, এটার জন্য। তারপর এগুলার ভিতরে হচ্ছে HTML ট্যাগের ভিতরে হেড ট্যাগ এবং বডি ট্যাগ। হেড ট্যাগের ভিতরে টাইটেল ট্যাগ। যদি কোডটা উঠানো থাকে যে, তারপর লেখেন যে কোড উঠানো ডান। যাদের কোডটা উঠানো হয়েছে তারা লেখেন যে ভাই কোড উঠানো ডান, কোড ডান, এরকম লিখতে পারেন। আরিফ, নোট করা শেষ, ধন্যবাদ ভাইয়া। লেখেন ভাই কোড উঠানো শেষ, ঠিক আছে, কোড ডান, কোড ডান, এরকমের একটা লেখেন। তারপর আমি বলতেছি যে কোনটা কি হয় ভাইয়া। অনেকে ভাই বিআর ট্যাগ, এস ট্যাগ এগুলো ব্যবহার করতেছেন, ধন্যবাদ। আশা করি যে আগেও আপনি ক্লাসগুলো করেছেন, অসংখ্য ধন্যবাদ। ওকে। মেহেদি হাসান, রিমন, উঠাবেন না, ধন্যবাদ ভাই। না উঠালেও ভাই পড়তে হবে ভাই, মানে আমি আপনার বোঝার জন্য বলতেছি। খাতায় নোট ডান, ধন্যবাদ। সামিউল, কোড ডান। আরিফা, নূর, ধন্যবাদ। রাতুল, কোড ডান। ওকে, এখন দেখেন ভাই, এই হেড ট্যাগের ভিতরে, ঠিক আছে, আমরা ওই জিনিসগুলোই লিখি যেটা আমরা HTML এ, ধরো আমি এটা একটা ওয়েবসাইট যদি লিখি, ঠিক আছে, ধরো আমার এটা একটা ওয়েবসাইটের ভিতরে দেখবেন এই যে উপরে দেখবেন একটা ট্যাব থাকে, ঠিক আছে। আপনি যখন গুগলে যান দেখবেন উপরে একটা ট্যাব থাকে। এই যে এখানের ভিতরে সার্চ করতে পারেন, করতে পারেন। এই যে আপনার হেড ট্যাগের ভিতরে যেটা লিখবেন এটা এখানে লেখা উঠবে। কথাটা কি বুঝতে পারছেন? হেড ট্যাগের ভিতরে যে লেখাটা লিখবেন, ধরেন আমি এখানে ফার্স্ট ডকুমেন্ট বা ফার্স্ট টাইটেল যেটা দিলাম, এই যে হেড ট্যাগের এই টাইটেলটা এখানের ভিতরে দেখাবে। আর বডি ট্যাগের ভিতরে যা থাকবে সব কিছু এখানে দেখাবে। এই পুরোটার ভিতরে বডি ট্যাগের ভিতরে দেখাবে। হেড বলতে ভাই মাথা, আমাদের মাথা, মানে একটা ব্রাউজারের মাথার ভিতরে বা সবচেয়ে উপরে যেটা দেখাবে এটা হচ্ছে হেড ট্যাগ। এই টাইটেলটা যে ফার্স্ট ডকুমেন্ট, এটা সবার উপরে দেখাবে। আমার কথাটা কি বুঝতে পারছেন? ফার্স্ট ডকুমেন্ট এটা সবার উপরে দেখাবে। আর এই যে বডি ট্যাগের ভিতরে যা থাকবে এটা সম্পূর্ণ ওয়েবসাইট জুড়ে, মানে আমাদের যত কোড এডিটর আছে, আমাদের ওয়েবসাইটের যত দুঃখ কষ্ট, সুখ দুঃখ বেদনা যা কিছু আছে আমরা এই বডি ট্যাগের ভিতরে লিখব। এটা হচ্ছে আমাদের বেসিক টেমপ্লেট। আর ওই যে ডক টাইপ বললাম না, ডক টাইপ, এই যে এটা এখানে হবে ডক টাইপ HTML-টা, এটা সবার উপরে হবে। এতটুকু পর্যন্ত কি স্যার বুঝতে পারছেন? লাস্টেরটা দেখা যাচ্ছে না ভাই? লাস্টেরটা বলতে কি, এই যে এটা হচ্ছে ভাই HTML। এতটুকু পর্যন্ত আশা করি দেখা যাচ্ছে। এতটুকু পর্যন্ত কি বুঝতে পারছেন? হ্যাঁ, কোড ডান, জি ভাইয়া, ধন্যবাদ। রাফসান, জি ভাইয়া। আচ্ছা, এতটুকু পর্যন্ত যদি হয়ে থাকে, এখানে কি আর কারো কোনো কোশ্চেন আছে কিনা এটা বলেন। যে কোশ্চেন যদি থাকে ইউজ বলেন, আর যদি কোশ্চেন না থাকে নো বলেন, ঠিক আছে। হেড ট্যাগ কি লিখতে হয়? হ্যাঁ ভাই, হেড ট্যাগ অবশ্যই লিখতে হয়, কারণ হেড ট্যাগের অনেক বেনিফিট আছে, ঠিক আছে। হেড ট্যাগ না লিখলে আপনি বুঝবেন না যে আপনি কোন ওয়েবসাইটের ভিতরে আছেন। সামিউল, রাতুল, জি স্যার। দুঃখ কষ্ট, হ্যাঁ ভাই, দুঃখ কষ্ট বডির ভিতরে লিখতে হয়। মানে আপনার যত যা কিছু আছে, আপনি যা কিছু দেখাইতে চান, এই যে এটা হচ্ছে বডি ট্যাগের ভিতরে লিখবেন। আমার কথাটা কি বুঝতে পারছেন? রাতুল ভাই, আপনি কি লেখেন নাই? আচ্ছা, লেখেন নাই না বুঝেন না, একটু জানাইবেন ভাই। টাইটেলের নামটা কি লিখতে হবে? ভাই টাইটেলে এটাই লিখতে হবে এরকম না, এখানে আপনি মানে ট্যাগের মাঝখানে আপনার সুখ দুঃখ দুঃখ কষ্ট যা কিছু আছে আপনি এই ট্যাগের মাঝখানে লিখবেন, ঠিক আছে। আপনার যা কিছু আছে আপনি এই ট্যাগের মাঝখানে লিখতে পারেন। আপনি এখানে আপনার নিজের নাম লিখতে পারেন, তাহলে ওয়েবসাইটের উপরে আপনার নিজের নাম দেখাবে। আমার কথাটা কি বুঝতে পারছেন? আপনি এখানে যা লিখবেন তাই দেখাবে।
এটা যদি বুঝে থাকেন আমি পরের স্লাইডে যাই। এই যে এখানে দেখেন ভাই, ঠিক আছে, এখানের ভিতরে আমি বুঝাইছি, এই যে একটু আগে আমি বললাম না ভাই, এই যে একটু দেখেন, আমি যদি এখানের ভিতরে খুব লিখি HTML, ঠিক আছে, HTML, এই যে এটা আমি লিখলাম, এখানে আমি হেড ট্যাগ দিলাম HEAD হেড। এই হেড ট্যাগের ভিতরে যে টাইটেল দিলাম TITLE টাইটেল, টাইটেলের ভিতরে যা দেখালাম, ধরেন আমি টাইটেলের ভিতরে এখন হোম দিলাম HOME হোম, TITLE টাইটেল, এখন এন্ডিং ট্যাগ HEAD হেড, এখন বডি BODY বডি ট্যাগ, তারপর এখন বডি ট্যাগের কাহিনী। এই যে দেখেন ভাই এখানের ভিতরে এই যে হোম ট্যাগটা, এই হোম ট্যাগটা এই যে এখানে দেখাইতেছে ব্রাউজার ট্যাবের ভিতরে, ঠিক আছে, ওই যে আমরা এই যে হেড ট্যাগের ভিতরে যা বুঝছিলাম তা হচ্ছে এখানে দেখাইতেছে। এখন কি বুঝতে পারছেন ভাই? এখন কি এটা বোঝা যায় যে আমি এই যে এইটা টাইটেলটা যে লিখলাম, টাইটেলটা এখন কোথায় দেখা যাচ্ছে? টাইটেলের বিষয়টা কি ক্লিয়ার হয়েছেন? ঠিক আছে, যদি ক্লিয়ার হন লেখেন যে ভাই ক্লিয়ার, টাইটেলটা আমি বুঝতে পেরেছি। এই যে দেখেন এখানের ভিতরে আমি যদি একটু কালারটা চেঞ্জ করি, দেখেন এই যে এটা হচ্ছে টাইটেল, এই টাইটেলের ভিতরে হ্যালোটা হোম, সরি এখানে হোম ছিল, এই হোম TITLE, এই যে হোম, এই হোমটাই এখানে দেখাইতেছে, এই যে হোম, ঠিক আছে। আর এটা আমি আমার আমার নিজের একটা ওয়েবসাইট, ওই ওয়েবসাইট থেকে দিচ্ছি, এই ওয়েবসাইটের লিঙ্কটা হচ্ছে এটা, এটার ভিতরে কিছুই নাই, জাস্ট আমি একটা ডেমো ওয়েবসাইট বানাইছিলাম, ট্রি ওয়েবসাইট ওর সিন .barcel.app .barcel.app, ঠিক আছে। এই যে দেখেন এই ওয়েবসাইটটা ওপেন করেছে, এই ওয়েবসাইটটা বাইরের নিজের বিল্ড করা, ঠিক আছে। এখানের ভিতরে দেখেন, তারপর এই যে এটাকে বলা হয় বুকমার্ক ট্যাব, ঠিক আছে। আপনার যেই অ্যাপগুলো আপনি প্রতিনিয়ত ইউজ করেন ওই অ্যাপগুলোকে এখানে বুকমার্ক করে রাখবেন, ঠিক আছে, এটাকে বলা হয় বুকমার্ক ট্যাব। আর এগুলো আপনার অত না জানলেও চলবে, জাস্ট আপনার জানার জন্য। আর এটাকে বলা হয় নেভিগেশন মেনু, কোনটাকে কি বলে জাস্ট একটু চিনে রাখেন যে ওয়েবসাইটগুলো কীরকম হয়। আর এই যে এই অংশটার ভিতরে হচ্ছে আপনার যে উইন্ডো কন্ট্রোলার। আর এই যে বডি ট্যাগের ভিতরে যা কিছু লিখবেন এইগুলো হচ্ছে এখানে দেখানো হবে, এই যে এই পেজগুলোর ভিতরে দেখানো হবে। এটা হচ্ছে নেভিগেশন বার। নেভিগেশন বার বলতে আপনার যে এখান থেকে আমি হোমে যাচ্ছি, অ্যাবাউটে যাচ্ছি, কন্ট্রাক্টে যাচ্ছি, মাই অ্যাকাউন্টে যাচ্ছি, এই জিনিসটা হচ্ছে নেভিগেশন বার। আরেকবার বুঝান। আচ্ছা ধন্যবাদ ভাই। আচ্ছা আমি দেখেন আরেকবার কোনটা বুঝাবো ভাই, যদি একটু বলতেন আমি একটু খুব ভালো হতো আমার জন্য। কোন অংশটা বুঝাবো একটু যদি বলতেন। ঠিক আছে, কোন অংশটা বুঝাবো ভাই? বাড়ির কাজ অবশ্যই থাকবে। হরিদাস ধন্যবাদ ভাই। টাইটেলের বড় হাতের টি হবে। হ্যাঁ ধন্যবাদ ভাই, টাইটেলে বড় হাতের টি হবে, আপনাকে ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আরেকটু বুঝান। আচ্ছা ভাই আমি বলেছিলাম যে আমরা এই যে HTML এর যে ট্যাগটা ব্যবহার করব, HTML ট্যাগ, ঠিক আছে, এখানের ভিতরে হেডার ট্যাগ HT, এখানে যে হেডার ট্যাগটা ব্যবহার করব, এখানের ভিতরে যে টাইটেলটা ব্যবহার করব, এই টাইটেলের ভিতরে আমি যা কিছু লিখব এটা হচ্ছে এখানে শো করবে, উপরের ট্যাবে শো করবে, ঠিক আছে। তারপরে আমি হেড ট্যাগটা ক্লোজ করার পরে এখান থেকে যে বডি ট্যাগটা শুরু হবে, বডি ট্যাগের ভিতরে আমি যা কিছু লিখব, ঠিক আছে, এই বডি ট্যাগের ভিতরে আমি যা কিছু লিখব এটা হচ্ছে আমি ওয়েবসাইটে যা দেখাতে চাই এখানে লিখব, ঠিক আছে। অর্থাৎ আমি এই যে সম্পূর্ণ জায়গাটা জুড়ে আমি যা কিছু দেখাতে চাই এটা হচ্ছে আমি বডি ট্যাগের ভিতরে লিখব। এতটুকু পর্যন্ত ক্লিয়ার হয়েছে না? এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে ভাই? আমাকে একটু জানাবেন যে কারো কোনো কোশ্চেন আছে কিনা, যে ওয়েবসাইটের বডি ট্যাগের ভিতরে এবং হেড ট্যাগের ভিতরে কারো কোনো কোশ্চেন আছে কিনা আমাকে একটু জানান। সাবিল খান কোন ট্যাগকে কি বলে? হ্যাঁ ভাই এটার একটা আমার মানে একটা স্লাইড আছে, ওই স্লাইডের ভিতরে সম্পূর্ণ সুন্দরভাবে দেওয়া আছে যে কোন ট্যাগটাকে কি বলে, ঠিক আছে। ওইগুলা নিয়ে ইয়া নেন না, প্যারা খায়েন না। আপনি শুধু দেখেন যে আমি এতটুকু বুঝাইতে চাইছি যে টাইটেল ট্যাগের ভিতরে যা ব্যবহার করা এটা দেখানো হয় এখানে,
আর বডি ট্যাগের ভিতরে যা কিছু দেখানো হয় এটা দেখানো হয় সম্পূর্ণ বডিতে, এতটুক পর্যন্ত। এটা হচ্ছে মাথা আর এটা হচ্ছে বডি। মাথা আর বডি এতটুক পর্যন্ত ক্লিয়ার আছে কিনা লেখেন। যদি ক্লিয়ার থাকে তাহলে ভাই পিডিএফটা হোয়াটসঅ্যাপ গ্রুপে পেয়ে যাবেন, সমস্যা নাই। তাহলে আমরা পরবর্তী স্লাইডে যাই। আচ্ছা দেখেন, এখানে আপনাদের যে ওয়েবসাইটগুলো আছে ওয়েবসাইটেরগুলোর দেখবেন এরকম একটা লিঙ্ক থাকে, ঠিক আছে, যে https://www.bluehost.com, এই যে এরকম .com থাকে, বা আপনি facebook.com বা google.com এরকম থাকে। এখন কোনটা দিয়ে কি বোঝায়, আপনি কিভাবে বুঝবেন? ঠিক আছে, এই যে এটা হচ্ছে একটা প্রোটোকল নাম্বার, ঠিক আছে, এটা একটা প্রোটোকল, এটা একটা এতটুকু পর্যন্ত প্রোটোকল। আর www এর ভিতরে এটা হচ্ছে সাবডোমেন, ঠিক আছে, অর্থাৎ টিম বার্নার্লি যেটা আবিষ্কার করেছেন এটা হচ্ছে সাবডোমেন। আর এটা হচ্ছে এই যে ব্লুহোস্ট, এটা হচ্ছে ডোমেন। ডোমেন মানে হচ্ছে আপনার অনলাইন ঠিকানা, যেই নামে খুঁজলে আপনাকে পাওয়া যাবে। কোন ভাই জানি ওই সময় আমাকে কোশ্চেন করেছিলেন যে ভাই ডোমেন জিনিসটা কি? ডোমেন বলতে আপনার একটা অনলাইন নাম বা পরিচিতি, আপনার ওয়েবসাইটের নাম বা ঠিকানা, যেই ঠিকানায় সার্চ দিলে আপনাকে পাওয়া যাবে বা আপনার প্রতিষ্ঠানকে বা আপনার ওয়েবসাইটটাকে খুঁজে পাওয়া যাবে, ওই জিনিসটা হচ্ছে ডোমেন। আর এই যে .com হচ্ছে টপ লেভেল ডোমেন, অর্থাৎ এটা বোঝানো হইতেছে যে .com সার্ভারের ভিতরে এই যে ব্লুহোস্টটা, মানে আমার এই ব্লুহোস্ট হোস্ট করা আছে, অর্থাৎ .com সার্ভারের ভিতরে আমার এটাকে রাখা আছে। দেখেন এখান থেকে খুব সুন্দরভাবে এটা বোঝানো হয়েছে। এই যে এটা পুরোটা লেখেন, লেখে তারপরে এই যে এরকম ভাগ ভাগ করে এটার নাম প্রোটোকল, এটার নাম সাবডোমেন, এটার নাম সেকেন্ড লেভেল ডোমেন, আর এটার নাম হচ্ছে টপ লেভেল ডোমেন, এরকমভাবে লিখে রাখেন। তখন আপনার যদি এমসিকিউর ভিতরে অনেক সময় এরকমভাবে একটা ইউআরএল দিয়ে দেয়, এটাকে বলা হয় ইউআরএল, অর্থাৎ একটা ঠিকানা। লেখেন যে ইউআরএল দিয়া তারপরে এটা লেখেন, তারপরে এগুলো ভেঙে ভেঙে লিখে রাখেন। দেখেন ভাই এগুলো থেকে এমসিকিউ হয়, আপনাকে একটা দিয়ে বলবে যে এইচটিটিপি এই জিনিসটা মূলত কি, তারপরে মানে ডাব্লিউডাব্লিউ এটা কি, ডোমেন নাকি সাবডোমেন, তারপরে আপনাকে বলতে পারে যে আপনার যে একটা প্রতিষ্ঠানের নাম আছে এটাকে আপনি কি বলে আখ্যায়িত করবেন ওয়েবসাইটের ভাষায়, তারপরে এই যে .com জিনিসটা কি, এই যে এরকমভাবে এখান থেকে আপনার অনেকগুলো এমসিকিউ আসতে পারে, যার কারণে এটা দিয়েছি। এটা যদি লেখা হয়ে থাকে আপনি যদি একটু লিখতেন যে ভাই এটা লেখা হয়েছে, ধন্যবাদ, লেখা ডান, লেখেন তো ভাই সবাই একটু লেখেন যে লেখা ডান, ঠিক আছে। আচ্ছা এখানে দেখেন যে এতটুকু পর্যন্ত লেখা ডান, সবাই লিখতে পারছেন কিনা একটু লেখে জানেন আমাকে ভাই, একটু জানান যে লিখতে পারছেন কিনা। লেখা যদি হয়ে থাকে তাহলে লেখেন যে লেখা ডান, ঠিক আছে। প্রথমটা হচ্ছে প্রোটোকল, দ্বিতীয়টা হচ্ছে সাবডোমেন, আর মাঝখানেরটা হচ্ছে এটা হচ্ছে আপনার ঠিকানা বা আপনার নামটা, এই যে এটাই আপনারটা বা যেই আপনাকে খুঁজে পাবে। এখানে আপনি নিজের নামও দিতে পারেন, যে কোনো কিছু দিতে পারেন, ঠিক আছে, এই জায়গাটাতেই আপনাকে খুঁজে পাবে। লিখতে ভালো লাগে না ভাই, একটু লিখতে হবে কষ্ট করে। ধন্যবাদ রাতুল, আপনি লিখেছেন মিম, হ্যাঁ হ্যাঁ, যারা লিখেছেন তারা মানে যারা সম্পূর্ণ লিখেছেন ডান, তারা কিন্তু আমার মানে গ্রুপের ভিতরে পোস্ট করতে ভুলবেন না, ঠিক আছে, ঠিক আছে। গ্রুপের একটা লিঙ্ক দিয়ে দেবো, যে ওইখানের ভিতরে আপনার পোস্ট করবেন যে আপনি লিখছেন। আর কারা অ্যাক্টিভ আছেন, অ্যাক্টিভলি কারা ক্লাস করতেছেন, এগুলো আমি নিশ্চয়ই মনিটর করব, এবং আপনাদেরকে আমি প্রতিদিন হোমওয়ার্ক দিয়ে দেবো, ওই হোমওয়ার্কগুলো আপনারা জমা দিবেন, ঠিক আছে। আমি হোমওয়ার্কগুলো নোটিস করব, হোমওয়ার্কে কেউ সমস্যা ফিল করলে ওইটাও জানাবেন যে আমি এখানে মনে করি না যে আপনি অনলাইনে আছেন দেখে আমি আপনার সাথে কন্ট্যাক্ট করবো না, এরকম কোনো কিছু না। আমি আপনাকে তো করাই দিব, এটার সাথে সাথে আপনাকে কাজ দিব, ওই কাজটা আপনি করেছেন কিনা এটার ফিডব্যাকও আমি জানাবো ইনশাল্লাহ, ঠিক আছে। আর এগুলো লেখার পরে আপনি গ্রুপে পোস্ট করে দিতে পারেন, সমস্যা নেই। এই যে দেখেন ওইটার ভিতরে একটু কম ছিল, এই স্লাইডটা এটা লেখার দরকার নাই, এটার ভিতরে আরও এক্সট্রিম লেভেলে জানানো আছে, ঠিক আছে, আরও এক্সট্রিম লেভেলের। দেখেন এই যে এগুলাকে কুইরি বলে, এগুলাকে সেক্টর বলে, এগুলাকে ফ্রেগমেন্ট বলে, ঠিক আছে। আর এই যে এই মাঝখানেরগুলাকে পাথ বলে। এটাকে দেখেন আরও একটু লার্জভাবে দেওয়া আছে, এটা আপনাদের তোলা দরকার নেই, জাস্ট আমি এতটুকুই দেখালাম যে এইগুলার ভিতরে আরও বড় হইতে পারে, আর এর চেয়ে বড় হয় না, এর চেয়ে বড় যা হবে এটা হচ্ছে পাথ, ঠিক আছে। পাথরা হয়তো বড় হইতে পারে, আর কোনো কিছু বড় হয় না। আমার কথাটা কি বুঝতে পারছেন? যদি ইউআরএল, আর এগুলাকে বলা হয় ইউআরএল, ঠিক আছে, ইউআরএল, কোন ইউআরএল গেলে আপনাদেরকে পাওয়া যাবে। আমাকে সবাই একটু এতটুকু জানান যে ইউআরএল জিনিসটা বুঝছেন কিনা, বুঝতে পারছেন ইউআরএল? যদি ইউআরএল বুঝে থাকেন তাহলে কমেন্ট করেন যে ইউআরএল, যে ভাই আমি বুঝতে পারছি ইউআরএলটা কি। ইউআরএল সম্পর্কে বলেন, লেখেন যে ইউআরএল ক্লিয়ার, এতটুকু পর্যন্ত কমেন্ট করেন ইউআরএল ক্লিয়ার।
হ্যাঁ, ইউআরএল মানে হচ্ছে ইউনিভার্সাল রিসোর্স লোকেটর। এগুলার আপনাদের সবগুলার মানে যেগুলার সংক্ষেপে নাম দেখতেছেন, ঠিক আছে, ওইগুলার ভিতরে দেখবেন আমি সবগুলা দিয়ে দিচ্ছি, ঠিক আছে। একটা স্লাইড আছে, ওই স্লাইডের ভিতরে আমি খুব সুন্দরভাবে সবগুলা, যেইগুলা অনেকগুলাই তো আছে, এতগুলা তো পড়লে হবে না আপনাদের, যেইগুলা বোর্ড কোশ্চেনগুলোতে বারবার রিপিট হচ্ছে, মানে যেই সংক্ষিপ্ত রূপগুলো বারবার আসতেছে, এরকম আমি প্রায় 10 থেকে 12টা একসাথে করে, ঠিক আছে, বোর্ড কোশ্চেনগুলো অ্যানালাইসিস করে তারপর 10 থেকে 12টা একসাথে আনিছি, আর ওইগুলো আপনাদের জন্য একটা স্লাইডে দিয়ে দিছি। ইউনিভার্সাল রিসোর্স লোকেটর, আইপি অ্যাড্রেস, ডোমেনের নাম। আইপি অ্যাড্রেস ভাই হচ্ছে আপনার ডিভাইসের ঠিকানা, আর ডোমেন হচ্ছে আপনার ওয়েবসাইটের ঠিকানা, ঠিক আছে। আইপি অ্যাড্রেস যে কোনো জিনিসের হতে পারে। আপনার ছোট একটা মানে স্মার্ট ওয়াচ আছে, আপনার একটা স্মার্ট ওয়াচ আছে, স্মার্ট ওয়াচেরও একটা আইপি অ্যাড্রেস আছে, একটা আপনার একটা গ্যাজেট আছে, হতে পারে একটা স্পিকার, হতে পারে একটা মাইক্রোফোন, হতে পারে যে কোনো কিছু। ওই জিনিসটার যে ডিফাইন করার জন্য বা শনাক্ত করার জন্য একটা নাম্বার দেওয়া হয়েছে, ওই নাম্বারটি হচ্ছে আইপি অ্যাড্রেস। আর ইউআরএল হচ্ছে আপনার একটা অনলাইন ঠিকানা, যেই ঠিকানা আপনার ওয়েবসাইটটাকে বা আপনাকে খুঁজে পাওয়া যাবে, ওই জিনিসটা হচ্ছে ইউআরএল। হ্যাঁ, ইউনিফর্ম রিসোর্স লোকেটর, ধন্যবাদ ভাই। আচ্ছা ঠিক আছে, আমরা পরবর্তী স্লাইডে যদি যাই, এই যে দেখেন আপনাদের ভুল আকাঙ্ক্ষিত জিনিসটা, এই যে এই 12টা আমি খুব বেছে বেছে, আপনাদের তো অনেকগুলো আছে ভাই, ঠিক আছে, আপনাদের অনেকগুলা আছে, ওইগুলা থেকে দেখেন, এগুলা পড়লেই হবে যে ইউনিফর্ম রিসোর্স লোকেটর। এরপর দা এপিআই মানে হচ্ছে অ্যাপ্লিকেশন প্রোগ্রাম ইন্টারফেস। এরপর দা ডিএনএস মানে কি, ডোমেন নেম সিস্টেম। এইচটিটিপি মানে কি, হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল। এইচটিটিপিএস হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল সিকিউর। তারপরে আইপি অ্যাড্রেস ইন্টারনেট প্রোটোকল। আর এইচটিএমএল এর পুনরূপ হচ্ছে হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। ডাব্লিউ মানে হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। সিএসএস এর মানে হচ্ছে ক্যাসকেডিং স্টাইল শিট। আর জেপিজি হচ্ছে, আর এই যে দেখেন এটা জেপিজি আর পিএনজি, এগুলো হচ্ছে ইমেজের, ছবির, IMAG ইমেজ, এগুলো হচ্ছে ছবির জন্য ইমেজ, ঠিক আছে, এগুলো হচ্ছে ছবির জন্য। জয়েন্ট ফটোগ্রাফিক এক্সপার্টস গ্রুপ, ঠিক আছে। এরপর দ্য পোর্টেবল নেটওয়ার্ক গ্রাফিক্স। এরপর দ্য আইপিএস ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার। এগুলো দেখবেন ভাই, আমি যখন আপনাদেরকে এমসিকিউ সলভ করাবো দেখবেন হিউজ পরিমাণে এগুলি আসছে, বারবার এগুলোই আসছে, বিশ্বাস করেন না করেন, বারবার বোর্ডগুলোতে এই কোশ্চেনগুলোই ঘুরে, ঠিক আছে। হয়তো এই জিনিসটা কি, এটার ফুল ফর্ম কি, নিচের এটার ফুল ফর্ম কি, বা একটা ফুল ফর্ম দেওয়া থাকবে, এটা কিসের ফুল ফর্ম, এই জিনিসটা আপনাকে ডিফাইন করতে বলে। ফুল মিনিং যদি এই পেজটা বুঝে থাকেন, আপনাদেরকে আমি 5 মিনিট সময় দিচ্ছি, এই পেজটাকে ফুল তুলে নেন, ঠিক আছে, কারণ এটা এখানে অনেক লেখা তো আপনাদের তুলতে একটু সময় লাগবে, যার কারণে আমি একটু সময় দিলাম। আর তার ফাঁকে আমি একটু কমেন্টগুলো পড়ি। হোয়াটসঅ্যাপে কিভাবে অ্যাড হবো ভাই? গ্রুপের ভিতরে আপনি গ্রুপ থেকে সরাসরি হোয়াটসঅ্যাপে অ্যাড হতে পারবেন, তাই না? আচ্ছা, পেজে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, ওইখান থেকে আপনারা খুব সহজে হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হয়ে যেতে পারবেন। হ্যাঁ, এই যে বিডি এডুকেটরস, এই যে এই পেজটাতে আপনারা যাবেন, যাওয়ার পরে ওইখানে আপনাদের দেওয়া আছে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, ওইখান থেকে সরাসরি দেখে নেবেন, আপনারা পিডিএফটা পেয়ে যাবেন। হ্যাঁ, পিএনজি কি এখনো শোনেন নাই ভাই? পিএনজি হচ্ছে ফটোর এক্সটেনশন, ঠিক আছে। আপনাদের যে ফটোগুলো আছে বা ছবিগুলো আছে, অনেকগুলো দেখবেন জিপ ফাইলে আছে, অনেকগুলো জিপ, পিএনজি, জেপিজি, অনেকগুলো ফরম্যাটে সেভ হয়, ঠিক আছে। হয়তো এক্সটেনশনগুলো এখনও খেয়াল করেন নাই, বাট এখন খেয়াল করতে হবে। আপনি যখন হোয়াটসঅ্যাপ মানে আপনার ওয়েব পেজে একটা ইমেজ দেখাতে চাবেন, তখন এক্সটেনশনগুলো খুবই জরুরি, ঠিক আছে। আর এই যে পিএনজি আর জেপিজি দেখবেন বারবারই আপনার লিখতে হইতেছে। আর আপনার কোশ্চেনের ভিতরে খুব মনোযোগ সহকারে রাখেন, আপনার যখন বোর্ড কোশ্চেনের ভিতরে কোনো কিছু শেষে ডট পিএনজি, ডট জেপিজি, এই যে এই ওয়ার্ডগুলো যখনই দেখবেন, তখনই মনে করবেন যে আপনার এখানে ইমেজ ট্যাগ ব্যবহার করতে হবে, একটা ইমেজ ব্যবহার করতে হবে। আর এটা কোশ্চেনে মনে করেন যে অহরহ আসে সিকিউর ভিতরে, সিকিউ ক্রিয়েটিভ কোশ্চেনের ভিতরে আপনার এটা অহরহ আসে, পিএনজি আর জেপিজি, ঠিক আছে, এটা আপনার মাস্ট বি থাকবে। পিএনজি নাম শুনিনি এখনো ভাই, এখন শুনে নেন, সামনে আপনার ব্যবহার করতে হবে। আরিফা নূর 26 বেজ, সমস্যা নাই ভাই, স্যার ওয়েবসাইটের গঠন পড়ান ভাই। ওয়েবসাইট তো এতক্ষণ দেখলেন কীরকমভাবে তৈরি করলাম। ক্লাস রুটিনটা জানতে চাই। ক্লাস রুটিনটা হচ্ছে স্যার, আপনি প্রতিদিন 8টা বাজে আমাদেরকে পেয়ে যাবেন
ভিডিও এডুকেটার্স ফেসবুক পেজে এই ঠিকানাই পাবেন, অন্য কোনো ঠিকানায় পাবেন না। আচ্ছা, ওয়েবসাইটের গঠন। আচ্ছা ভাই, এটা একটা সংজ্ঞা বলতেছেন যেটা ক্ষয়ের কোশ্চেনের ভিতরে খুব বেশি আসে। ওয়েবসাইট হচ্ছে আমরা যেই জিনিসগুলো নিয়ে এতক্ষণ আলোচনা করলাম, যে ওয়েবসাইট একটা মূলত স্ট্রাকচার মানে হচ্ছে গঠন, আর এই গঠনটার ভিতরে বডি থাকতে পারে, হেড থাকতে পারে, বিভিন্ন ট্যাগ থাকতে পারে। ঠিক আছে, লেখা শেষ স্যার। হ্যাঁ, পিডিএফ ভাই আমি বলছি যে অনেকগুলোই আছে, ঠিক আছে, এর ভিতর থেকে আমি বাছাই করে জাস্ট 12টা নিলাম। এই 12টা বারবার বোর্ড কোশ্চেনগুলোতে আসছে। ঠিক আছে, আমি বারবার একটা কথা বলি ভাই, ভালো স্টুডেন্ট তারা যারা জানে কি পড়তে হবে, আর ব্রিলিয়েন্ট স্টুডেন্ট তারা যারা জানে কি বাদ দিতে হবে। সুতরাং কিছু কিছু তো বাদ দিতে হবে। হ্যাঁ, বইয়ের ভিতরে যখন পড়বেন তখন সবগুলাই ভাই একটু পড়ার ট্রাই করেন, কারণ সবগুলা পড়তে হবে। ঠিক আছে, কিন্তু আমি এখানে আপনাদেরকে ম্যাক্সিমাম বোর্ডগুলোই মানে বোর্ড কোশ্চেনগুলো ফলো করে এবং ভার্সিটি অ্যাডমিশন টেস্টের এমসিকিউগুলো ফলো করে এগুলো সাজানো। ঠিক আছে, ওই দৃষ্টিতে কিছু কিছু বাদ গেছে, আর আপনারা যেগুলো লিখতেছেন এগুলো আসে। সি প্রোগ্রামে বেশি সমস্যা, সাবিল খান ভাই। সি প্রোগ্রামে আপনাদের কোনো সমস্যাই থাকবে না ইনশাল্লাহ। সি প্রোগ্রামটা আপনাদেরকে খুব ভালোভাবে বোঝাও ভাই। তিনোটা মানে ফ্লো চার্ট, অ্যালগোরিদম এবং প্রোগ্রাম কোড, তিনোটা খুব সুন্দরভাবে বুঝতে পারছেন। আজকে যেহেতু আমি মানে চতুর্থ অধ্যায় পড়াতেছি, এই অধ্যায় সম্পর্কে কোনো কোশ্চেন থাকলে জানাবেন ভাই। লেখা শেষ হলে ভাই লিখবেন যে লেখা ডান, এতটুকু পর্যন্ত লেখেন যে লেখা শেষ হলে লেখা ডান। লেখা শেষ হলে লেখা ডান, এই শব্দটা একটু লেখেন যে লেখা ডান। না ভাই, টপার তারা না যারা ফুল বই পড়ে। আমি পার্সোনালি অনেক টপারদের চিনি, আমি নিজেও একজন ক্ষুদ্র স্টুডেন্ট ছিলাম, আমি জানি টপাররা সব কিছু পড়ে না, সব কিছু নোট করে। স্যাররা ক্লাসে কি বলে ওইগুলো নোট করে, ওইগুলো নোট করে ওরা বুঝে যায় ওদের কি পড়তে হবে, সুতরাং সারা বই খুঁজতে যায় না। আর যারা সারা বই পড়ে তারা ভালো স্টুডেন্ট, টপার না। আচ্ছা, এবারকে দেখেন, যেই ভাইয়েরা আমারে মানে কমেন্ট করছিলেন যে মানে ওয়েব পেজের গঠনটা একটু বলার জন্য, তাদেরকে আমি বলতেছি, এই যে দেখেন ভাই, একটা হেডার থাকবে। হেডার শব্দটা হচ্ছে এখানের ভিতরে আপনার লোগো থাকতে পারে, আপনার কোম্পানির নাম থাকতে পারে। এটা হচ্ছে নেভিগেশন বার। নেভিগেশনের ভিতরে আপনার ধরেন এখানে আপনার হোম মেনু থাকবে। নেভিগেশন মানে হচ্ছে ধরেন আপনার, আমি এটা একটু চিকন করে নিই। এই যে দেখেন এখানে আপনার হোম থাকবে, আমি হোম, তারপর ধরেন অ্যাবাউট, ABOUT, অ্যাবাউট সার্ভিস। যখন আপনি হোমে ক্লিক করবেন তখন আপনাকে হোম পেজ আরেকটা পেজে নিয়ে যাবে। যখন আপনি অ্যাবাউটে ক্লিক করবেন তখন আপনাকে আবার আরেকটা পেজে নিয়ে যাবে। এই যে এই জিনিসটাই হচ্ছে আপনার এই যে নেভিগেশন বা নেভার। আমার কথাটা কি বুঝতে পারছেন? তারপর হচ্ছে আপনার বিভিন্ন এই যে ফুটার মানে আপনার নিচে একটা থাকবে যে আপনার এখানে ইমেল অ্যাড্রেস দেওয়া থাকতে পারে। ঠিক আছে, আপনার বিভিন্ন জিনিস দেওয়া থাকতে পারে, এই জিনিসগুলো আপনি দেখতে পারবেন ফুটারের ভিতরে। তারপর হচ্ছে এই যে এই আর্টিকেল, তারপরে হচ্ছে এই স্লাইডার, এ সাইড বার, এ সাইড, তারপরে হচ্ছে সেকশন। অর্থাৎ আমরা ওয়েবসাইটটাকে বিভিন্ন পার্টে বিভক্ত করি। ঠিক আছে, এই যে দেখেন একটা ওয়েবসাইটের কাঠামো কীরকম হয়, আমরা একটা ওয়েবসাইটকে বিভিন্ন পার্টে বিভক্ত করি। কোনোটা সেকশন আছে, আর্টিকেল আছে, হেডার আছে, এই যে বিভিন্ন পার্টে বিভক্ত করি। এই যে এটা হচ্ছে হেডার, তারপর হচ্ছে কন্টেন্ট বলতে হচ্ছে আমার মূল জিনিস, আমি যা কিছু আমার ওয়েবসাইটে দেখাতে চাই এই কন্টেন্টগুলো আমি এখানে রাখবো, আর ফুটারটা নিচে রাখবো। ওয়েবসাইটের এই কাঠামোটা, আর এই সবগুলোই দেখেন আমি কি লিখে রেখেছি, বডি, অর্থাৎ বডির ভিতরে সব কিছু থাকবে। ঠিক আছে, এই বডির ভিতরেই সব কিছু থাকবে। টপার হতে চাইলে বই নিয়ে ঘুমান। ধন্যবাদ ভাই, এটা কে লিখেছেন? আরিফানুর, জি ভাই, টপার হইতে চাইলে বই নিয়ে ঘুমান। আপনি ঘুমালে হয়তো বা হইতে পারে। ঠিক আছে, বইয়ের সাথে একটা কানেকশন থাকবে। লেখা ডান ভাই, গঠনটা ডান হইলে লেখেন যে ভাই গঠন বুঝতে পেরেছি, বা গঠন ডান, স্ট্রাকচার ডান, গঠন ডান, এরকম কিছু একটা লেখেন ভাই। গঠনটা ডান কার কার? HSC 26 সমস্যা না ভাই, HSC 26 শোন না, আপনি 28 শোন, সমস্যা নেই। দরকারে দুই একবার রিটেক দেন, তাও সমস্যা নাই। আপনি শুধু পড়েন, যেই বেচারই, সমস্যা নাই, এটা সবার জন্য। এটা এরকমভাবেই তৈরি করেছি, স্লাইডগুলা, লেকচার শিটগুলা সব কিছু এমনভাবেই তৈরি করা যেই কেউ মানে জাস্ট ক্লাসগুলা করেই ভালো একটা রেজাল্ট করতে পারবে ইনশাল্লাহ। গঠন ডান। সামিউল গঠন ডান, হরিদাস ধন্যবাদ, নাতাশা ধন্যবাদ।
উম, তাবাচ্ছুম 28 ব্যাচ, আমি ধন্যবাদ ভাই, আপনি 28 ব্যাচ, আপনার জন্য শুভকামনা। মেহেদি হাসান রিমন ডান ডান ডান, ধন্যবাদ ভাই। স্ট্রাকচার ডান, ঠিক আছে। নুসরাত অনেক স্মার্ট, অনেক ভালো ইংরেজি জানে, ওনার স্ট্রাকচার ডান, আর সকলের গঠন ডান, ঠিক আছে। গঠন আরেকটু বুঝাবেন, ঠিক আছে সাবিল খান, ধন্যবাদ ভাই। গঠন হচ্ছে দেখেন, আমরা আমরা ওয়েবসাইটটাকে বিভিন্ন ভাগে ভাগ করি। এটা হচ্ছে একটা হেডার বা হেড পজিশন, আর একটা হচ্ছে কন্টেন্ট। কন্টেন্ট হচ্ছে আমি যেখানে সব কিছু দেখাতে চাই, আর একটা হচ্ছে ফুটার। ফুটার হচ্ছে আমি একটা মেসেজিং সেকশন বা কোনো কিছু একটা রাখতে চাই। এই কন্টেন্টের ভিতরে, ঠিক আছে, আমি আমার কন্টেন্টগুলো, ধরেন আমি একটা ইমেজ দিলাম, আমার লেখা দিলাম বা কোনো কিছু দিলাম, যা কিছু দেখেন দেখবেন আপনি যখন ফেসবুকের ভিতরে যাবেন, দেখবেন এখানে উপরে দেখবেন ভিডিও অপশনগুলো থাকে, ঠিক আছে, ভিডিও, হোম, তারপরে এরকম অনেকগুলো থাকে, আপনার প্রোফাইল দেওয়া থাকে। আপনি যখন ভিডিও দেন দেখবেন আপনার ভিডিও পেজে নিয়ে যায়, ঠিক আছে। এরকমভাবে এই কোশ্চেনগুলো করে। আবার যখন আপনার হোম পেজে চলে আসেন, তখন আপনাকে হোম পেজটা দেখায়। এই যে এই জিনিসগুলোই হচ্ছে মূলত আপনার কন্টেন্টগুলো। কথাটা কি বুঝতে পারছেন? আচ্ছা, যদি এটা ডান হয়ে থাকে আমরা পরবর্তী স্লাইডে যাই। আচ্ছা দেখেন, পরবর্তী স্লাইডে আমি কি লিখেছি, অল HTML ট্যাগ। কোনো এক ভাই আমাকে কোশ্চেন করেছিলেন, ভাই ট্যাগগুলো একটু লিখে দিলে ভালো হয়। আমি আপনার কথাটাকে সাধুবাদ জানাই, একটু একটু সাধুবাদ জানাই। দেখেন HTML ট্যাগ, এটা হচ্ছে ডকুমেন্টের মূল ট্যাগ, ঠিক আছে, এটা হচ্ছে ডকুমেন্টের মূল ট্যাগ। আর হেড ট্যাগটা কি, ডকুমেন্টের মেটা ট্যাগ বা লিঙ্কের জন্য ব্যবহৃত হয়। আমি আগেই বলেছিলাম যে হেড ট্যাগের ভিতরে আমরা বিভিন্ন লিঙ্ক ব্যবহার করি, এবং হেড ট্যাগের ভিতরে টাইটেলটা আমরা উপরে দেখাই, ঠিক আছে। ভাইয়া স্ক্রিনে লেখা বেশি উঠে, রাফসান মন্ডল। আপনি স্মার্ট না, ব্রিটিশ বংশধর। না না না, এরকমভাবে ভাই আপনারা নিজেদের মধ্যে কাদা ছুড়াছুড়ি করবেন না, আপনারা জাস্ট দেখেন। আচ্ছা দেখেন বডি ট্যাগ, আচ্ছা পেজের শিরোনাম বা ব্রাউজার ট্যাবে দেখানো হয়, আমরা আগে বলেছিলাম। দেখেন ভাই, আপনাকে যদি বলে যে এমসিকিউতে এরকম কোশ্চেন করে যে পেজের শিরোনাম বা ব্রাউজার ট্যাগে কোনটা দেখানো হয়, কোন ট্যাগের লেখাটা দেখানো হয়, তখন আপনি অবশ্যই বলবেন যে টাইটেল ট্যাগে পেজের শিরোনাম বা ব্রাউজারে দেখানো হয়, ঠিক আছে। তারপর HTML H1 H2 থেকে শুরু করে H1 H6, দেখেন এখানে মাঝখানে কিন্তু দেখেন H1, এটা একটু বড় করে নিই, দেখেন, সরি, এটাকে একটু বড় করে নিই। আচ্ছা দেখেন, এখানের ভিতরে এই যে H1 থেকে H2 ওপেন, না H1 ওপেন, H1 শেষ, H1 H2 ওপেন, H2 শেষ, তারপরে H3 ওপেন, H3 শেষ, ঠিক আছে। এগুলোকে বলা হয় শিরোনাম বা হেডিং ট্যাগ, ঠিক আছে, এগুলোকে বলা হয় শিরোনাম বা হেডিং ট্যাগ। আর P হচ্ছে প্যারাগ্রাফ ট্যাগ। ভাই এখানে সবগুলা খুব মনোযোগ সহকারে ভালো করে পড়বেন, ঠিক আছে। এগুলা আপনি অনেক ভালো করে পড়বেন, শুধু ভালো করে না, বারবার পড়বেন। যে শিরোনাম ট্যাগ হচ্ছে H1 থেকে H6 পর্যন্ত, H1 সবচেয়ে বড়, H6 সবচেয়ে ছোট। তারপরে P ট্যাগ হচ্ছে প্যারাগ্রাফ ট্যাগ, A ট্যাগ হচ্ছে অ্যাঙ্কর ট্যাগ, এটাকে বলা হয় অ্যাঙ্কর ট্যাগ, ঠিক আছে, অ্যাঙ্কর ট্যাগ বা হাইপার লিঙ্ক ট্যাগ। এই যে এই ট্যাগটার কথাই বলেছিলাম, ঠিক আছে। টিম বার্নার্লি যখন আবিষ্কার করেছিলেন, তখন তিনি বারবার এই যে হাইপার লিঙ্কের কথা বলেছিলেন, যে হাইপার লিঙ্কের মাধ্যমে পেজে যখন ক্লিক করবে অন্য একটা পেজে নিয়ে যাবে। এই যে এটা হচ্ছে অ্যাঙ্কর ট্যাগটা, এই ট্যাগটা ব্যবহার করে যে কোনো কথা। আর ইমেজ আইএমজি ব্যবহার করে ইমেজ ট্যাগটা, অর্থাৎ একটা ছবি ব্যবহার করা যায়। এই এখানের 8টা ট্যাগ বুঝতে পেরেছেন কে কে ভাই? ট্যাগগুলো ডান হলে লেখেন ট্যাগ ডান, 8টা ট্যাগ ডান হলে লেখেন 8 ট্যাগ ডান। ঠিক আছে, মানে এতটুকু পর্যন্ত কি আপনারা সকলে ক্লিয়ার? যে এই যে এই ট্যাগগুলোকে ভাই আমি বারবার বলি, এই ট্যাগগুলা যারা ভালো করে মুখস্থ করবে, অনেকে আছে আমি বলি ওনাদের সিস্টেমটা কি, ওনারা অনেকে যা মনে করেন, আপনারা অনেকে মনে করেন যে সরাসরি কোডিংয়ে যে আমি ভালো করব। ভাই কোডিংয়ে যে কি লিখবেন যদি আপনার ট্যাগগুলো মনে না থাকে? ট্যাগগুলো একদম আহামরি মুখস্থ করতে হবে, ব্যাপারটা এরকম না। বাট আমি এতটুকু এক্সপেক্ট করব আপনাদের সকলের কাছ থেকে, ঠিক আছে, এতটুকু এক্সপেক্ট করব যে আপনারা একটা ট্যাগ 5 বার করে পড়বেন, মুখ দিয়ে 5 বার করে উচ্চারণ করবেন। একটা ট্যাগ মুখ দিয়ে 5 বার করে উচ্চারণ করবেন।
যে HTML ট্যাগ হচ্ছে ডকুমেন্টের মূল ট্যাগ, HTML ট্যাগ হচ্ছে ডকুমেন্টের মূল ট্যাগ, HTML ট্যাগ হচ্ছে ডকুমেন্টের মূল ট্যাগ। ওই যে একটা কথা আছে না, গাছের পাতা সবুজ, গাছের পাতা সবুজ, এরকমভাবে ঠিক 5বার করে পড়বেন একটা, ঠিক আছে? 8টা ডান, হ্যাঁ মানে একদম বারবার পড়েন ভাই, যে গাছের পাতা সবুজ, গাছের পাতা সবুজ যেরকমভাবে পড়েন না, ঠিক এরকমভাবে আপনাদেরকে এটা পড়তে হবে যে HTML ট্যাগ, HTML ডকুমেন্টের মূল ট্যাগ, ঠিক আছে? হেড ট্যাগ ডকুমেন্টের মেটা ট্যাগ বা লিঙ্কের জন্য ব্যবহৃত ট্যাগ, মেটা ট্যাগ বা লিঙ্কের জন্য ব্যবহৃত ট্যাগ, এই জিনিসগুলো, এই লিঙ্কের জন্য এই জিনিসগুলো খুব বেশি মনে রাখবেন। আর এটা হচ্ছে হাইপার লিঙ্ক ট্যাগ, ডান। আচ্ছা দেখেন, এখানের ভিতরে আপনাদেরকে আসলে আপনাদের স্লাইডগুলো হোম স্ক্রিনের ভিতরে, আচ্ছা আমি তো সরতে চাচ্ছি। দাঁড়ান আপনাদের MCQ গুলো বের করি, এটাতে বের হচ্ছে না কেন? ভাই হ্যাং হয়ে গেছে মনে হয়। ফাইল ম্যানেজার, কোন ফাইলে রেখেছি? ডকুমেন্টে না, অল ফাইল, ডাউনলোডে আছে না? ডাউনলোডে কোনো কিছু নেই, ওকে। ভাই বিলম্বিত হওয়ার জন্য একটু দুঃখিত, দাঁড়ান ওয়েট, এটা কাজ করতেছে না। সরে এখানে আসতেছে কেন? ঠিক আছে। জিমেইলের ভিতরে পরিচিত সেন্ড, এক মিনিট ভাই, আপনাদের কাছে দুঃখ প্রকাশ করছি, দাঁড়ান আমি একটু স্লাইডটা নিয়ে আসি। স্লাইডটা আসলে এখানে নাই, যেখান থেকে আপনাদেরকে HTML গুলো করাবো, মানে ওই ফাইলটা একটু খুঁজে নেই, দাঁড়ান একটু ওয়েট, একটু অপেক্ষা করেন, আমি একটু ফাইলটা একটু শেয়ার করতে হবে, এখানে শেয়ার করা নাই, একটু অপেক্ষা করেন বা একটু ব্রেক নেন। ওই পিডিএফটা, ওই যে ইয়াটা না, এটা তো ইয়াটা না, কিবোর্ড দিব, কিবোর্ডটা আর ইয়াটা দিবেন, পিডিএফ দিবেন। লাইভ আসো? হ্যাঁ লাইভ আছে, এটা একটু ছোট করেন। সকলে একটু 5 মিনিটের ব্রেক নেন বা একটু চা নাস্তা খান, একটু সময় নিচ্ছি, ঠিক আছে? আপনাদের ওই MCQ বা ছোট কোশ্চেনগুলো যেখানে আছে ওইখানে, ফাইলটা এখানে নাই, ফাইলটা আনতে হবে, অন্যটা থেকে পাঠাতে হবে, একটু ফাইলটা ম্যানেজ করি, তারপর আবার ফিরতেছি, ঠিক আছে? দুঃখ প্রকাশ করছি, ফাইলটা আগে নিয়ে আসার দরকার ছিল। ফাইলটা মেসেঞ্জারে দিয়ে তারপর
ইয়াটা ও বুঝছি, বুঝছি। হুম। দাঁড়ান, খুব শীঘ্রই আপনাদের ফাইলটা চলে আসবে। ফাইলটার জন্য একটু অপেক্ষা করতেছি। ফাইলটা আসলে আনা হয় নাই, এটা হচ্ছে আপনাদের বেসিকের স্লাইড। আমি তো আপনাদের ফাইলটা দুইভাবে বানাইছি, তৈরি করা হয়েছে দুইভাবে। প্রথমটা বানাইছি যে আপনাদের বেসিকের উপর কেন্দ্র করে, যে আপনাদের বেসিকটা যাতে ক্লিয়ার হয়। আর যারা এতটুকু পর্যন্ত করেছেন তাদের চ্যাপ্টারের মোটামুটি প্রায় 80% কভার, বেসিকটা ক্লিয়ার করে দিয়েছি। পরবর্তী যে স্লাইডটা আছে ওইগুলোর ভিতরে আমরা ট্যাগগুলো নিয়ে আরও খুব সুন্দরভাবে আলোচনা করব। ট্যাগগুলো কী, অ্যাট্রিবিউটগুলো কী, এভাবে কীভাবে কাজ করে, তারপর প্র্যাকটিক্যাল বিষয়গুলো, ওইগুলো আমরা একটু পর দেখতেছি, ঠিক আছে? এখন আমরা এখানে মানে বেসিক কনসেপ্টগুলো ক্লিয়ার করার ট্রাই করলাম, যে ওয়েবসাইটের কাঠামোটা কী, ওয়েবসাইটটা কী, ইউআরএলগুলো কীভাবে কাজ করে। এখন যারা এতটুকু পর্যন্ত ক্লিয়ার হয়েছেন তারা আমাকে একটু লেখেন যে ইয়াটা ডান, বেসিক ডান। এখানে হ্যাঁ, এখানে সেন্ড করুন, ঠিক আছে? এতটুকু পর্যন্ত যাদের শেষ হয়েছে তারা একটু লেখেন যে বেসিক ডান। কেউ লাল চা খাবেন? হ্যাঁ ভাই, লাল চা খান, স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। এখানে লগইন হয়েছে না? এটাতে বলতে পারলাম না, এখন দেখতে হবে। আর ডিনার করছেন কে কে একটু জানাবেন প্লিজ। তার মধ্যে আমাদের ফাইলটা চলে আসবে, সমস্যা নাই। বেসিক ক্লিয়ার, সবাই যাদের বেসিক ক্লিয়ার তারা প্লিজ লেখেন যে আমার বেসিক অল ক্লিয়ার, ঠিক আছে? এখন শুধু ট্যাগগুলো দেখলেই আমি কোড লিখতে পারবো। এরকম কারা কারা আছেন একটু লেখেন যে আমার বেসিক ক্লিয়ার। ততক্ষণ পর্যন্ত একটা, ভাই আমি গান টান পারি না ভাই, সরি, দুঃখিত। বেসিক ডান, ধন্যবাদ। জান্নাতুল ফেরদৌস বেসিক ডান, নাতাশা বেসিক ডান, মাহিয়াতুল মিম বেসিক ডান, ধন্যবাদ ভাইয়া। ডিনার করি নাই, করে নেবেন ভাই। বর্মন বেসিক ক্লিয়ার, ধন্যবাদ। রাফসান বেসিক ক্লিয়ার, আদিবা বেসিক ক্লিয়ার, আলহামদুলিল্লাহ প্রায় সকলেরই বেসিক ক্লিয়ার। নাতাশা বেসিক ক্লিয়ার, শারমিন বেসিক ক্লিয়ার। ভাই আমি কি ডিনার ভাই? আচ্ছা ঠিক আছে। জান্নাতুল ফেরদৌস, আপনি ডিনার করছেন? না স্যার, আমি এখনও ডিনার করি নাই। লুনা বেসিক ক্লিয়ার, ওকে। এখন শুধু আপনাদের ট্যাগগুলো ক্লিয়ার হলেই কোনটা? সমস্যা নেই, আপনাদের সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে। এটা হ্যাঁ, এটা হুম। এখন শুধু মনে করেন যে আপনাদের যদি ইয়াটা ক্লিয়ার হয় তাহলেই মনে করেন আপনার হয়ে যাবে। ওটা হ্যাঁ, দিয়ে দিন, সমস্যা নেই। এখন ও জাস্ট ওপরের পাকটা পড়াবো। কোন লেখাগুলো? এখানে তো এখন লেখা নাই। আচ্ছা, এই লেখাগুলো দেখলে হবে না, এটা আমি এখন জিমেলের ভিতরে আছি, এগুলো আপনাদের পড়ানোর জন্য না। এখানে একটা ফাইল আসবে, আর ওই ফাইলটা ওপেন করে আমি আপনাকে পড়ানো ট্রাই করবো আর কি, ইনশাল্লাহ। দেখি। আর ট্যাগগুলো একটু দেখলেই এখন আমরা কোডিংয়ে চলে যাব, তারপর আপনি ভিজুয়ালাইজ করতে পারবেন। যারা ফোনেই আছেন, ফোন নিয়েও কোনো প্যারা নেবেন না, ফোনে খুব সুন্দরভাবে করতে পারেন। এখন আমি পিসিতে দেখাবো, বাট রাতের ভিতরেই আমি দেখবো যে একটা স্ক্রিন রেকর্ড করে গ্রুপের ভিতরে একটা ভিডিও দেওয়ার জন্য, ঠিক আছে? ওই ভিডিওর ভিতরে মানে মোবাইল ফোনে কিভাবে ইউজ করে আপনি এটা ব্যবহার করতে পারবেন। আর মোবাইল ফোনের সফটওয়্যারটার নাম হচ্ছে এ কোড, আর একটা কোড এডিটরের নাম আমি বলে দিয়েছিলাম, বাট আমি প্রেফার করি এ কোডটা ইউজ করবেন, তাহলে আপনার হ্যাসেলটা একটু কম পোহাতে হবে। ঠিক আছে, এটা এটা হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, এতটুকু পর্যন্ত থাক। ইয়ার থেকে নাও, হুম, নোটপ্যাড থেকে। নোটপ্যাড থেকে। ক্লাস তো ইম্পোর্ট ফাইল, এটাই, হ্যাঁ। ওকে। আচ্ছা ঠিক আছে, আমরা আমাদের ম্যাটেরিয়ালস পেয়ে গেছি। এটাই আছে না? ওইটা নাই না? না, ওইটা তো ওই ফাইলে নাই, একটু বড় করে নাও। সরি। দেখা যাচ্ছে কিনা জিজ্ঞাসা। এই ফাইলটা কি ক্লিয়ার দেখা যাইতেছে? আমাকে একটু জানাবেন। এটা বড় করবো কিভাবে? জুম।
আলাদা শুধু ডিটেক্ট অন করো, হুম, শুধু ডিটেক্ট অন করো, ইয়া থেকে বের হও, ঠিক আছে, এখান থেকে এক্সিট না। আহ, Paste? No, no. করা যাইতেছে। পরে এবার লিখবা, লেখা। সমস্যা নেই, লেখার তো না, লেখার দরকার নেই তো, দেখাই যদি প্রয়োজন হয়। হুম। ইয়ে দেখছো না? চলো। এবার লিখতে পারো। রাইট ক্লিক, আর যদি লেখা না দরকার হয় রাইট চেক করবো না, রাইট ক্লিক করবো। তো না। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, স্ক্রিনশট হয়ে গেছে। স্ক্রিনশট এটা না, এটা সাইড থেকে বের হইতে হবে। মিনিট, একটু অপেক্ষা করেন, ডিনার করে ফেলেন আপনারা। দেখাবো না এখন। আচ্ছা, এটা জাস্ট আমি হাতে মুভমেন্ট করতে পারলেই চলে। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি আমি। আমার এখন আর রেয়ার দরকার নেই। লেখার প্রয়োজন হলে ইয়াতে করতে পারো। আচ্ছা, লিখার দরকার নেই এখন। এখন ট্যাগগুলো দেখা যাচ্ছে কিনা একটু জানাবেন। আসলে আমি এই বোর্ডটার সাথে ইউজ টু না, কম্পিউটারের সাথে যত ভালো ইউজ টু, এই বোর্ডটার সাথে একদমই না, ঠিক আছে, যার কারণে আমার একটু সমস্যা হইতেছে। আশা করি এই ব্যাপারটা আপনারা বুঝবেন, ঠিক আছে। আর এটা তো আমার এই বোর্ডের ভিতরে প্রথম, যার কারণে আমার খুব হ্যাসেল পোহাতে হচ্ছে। আর আমার একটু উচিত ছিল যে আগে আইসা এটা একটু ফাংশনালিটিগুলো চেক করা। আশা করি কালকে থেকে মানে নেক্সট ক্লাস থেকে হয়ে যাবে, সমস্যা নেই। হ্যাঁ ভাই, স্পিক এডিটর দিয়েও করা যাবে। ওকে, এখন কি দেখেন ভাই, এগুলা আপনারা দেখতে পাচ্ছেন কিনা? ঠিক আছে, এই ট্যাগগুলা কি এখন দেখা যায়? আমাকে একটু জানাবেন তো। যদি ট্যাগগুলা দেখা যায়, সাথে সাথে ট্যাগগুলা লিখে ফেলেন, ঠিক আছে ভাই। হয়তো বা 50টার মতন ট্যাগ আছে, এই ট্যাগগুলা লিখে ফেলেন, ঠিক আছে। ট্যাগগুলা লেখা শেষ হলে কার কত পর্যন্ত ট্যাগগুলা লেখা হয়েছে আমাকে একটু জানান, ঠিক আছে। আমি একটু উপরে করে দিই, 8 থেকে 21 পর্যন্ত আছে এখন। কার কতটুকু পর্যন্ত ট্যাগগুলা লেখা হয়েছে আমাকে একটু জানাবেন প্লিজ। দেখা যাচ্ছে না ভাই, আচ্ছা ঠিক আছে, আমি কি একটু বড় করব? এখন কি দেখা যাচ্ছে? জানাবেন তো আমাকে একটু। চশমা লাগবো? উফ, একদমই দেখা যাচ্ছে না। সরি, আমি আসলে এটা স্লাইডে করিনি তো। এখন কি দেখা যাচ্ছে? আমাকে একটু জানাবেন তো, এখন কি দেখা যাচ্ছে? জুম করেন। হ্যাঁ ভাই, এখন কি জুম হয়েছে? এই জুমে দেখা যায়? যদি দেখা যায় ইয়েস লেখেন ভাই। না স্যার, উফ, ধন্যবাদ। এখন দেখা যায় কিনা একটু দেখেন। এখনো দেখা যায় না? আরো বড় করে দেন। আহ, আচ্ছা, দেখাচ্ছি। হ্যাঁ, 300 দেখবো, সমস্যা নেই।
এখন দেখা যাবে, আশা করি এখন দেখতে পাচ্ছেন। ঠিক আছে, ক্লিয়ার। আর এখন যদি ক্লিয়ার হয়ে থাকে ধন্যবাদ। হ্যাঁ ঠিক আছে, উপরেরগুলো লেখা হয় নাই, সরি। হ্যাঁ ঠিক আছে, এই পর্যন্ত। কার কতটা লেখা হয়েছে আমাকে একটু জানাবেন প্লিজ, একটু জানাবেন যে কার কতটা লেখা হয়েছে, আর একটু দেখা যায়। ধন্যবাদ। নূর আহমেদ, না 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 ভাই, এখন কি দেখা যায়? নূর আহমেদ ভাই, এখন কি দেখা যায়? প্লিজ একটু জানাবেন, আর একটু জুম করেন। হ্যাঁ ইয়েস দেখা যায়, ধন্যবাদ। ইয়েস দেখা যাইতেছে, সাবিল খান ইয়েস, ধন্যবাদ। এখন আমাকে জানান যে অ্যাটলিস্ট 12টা লেখা হয়েছে কিনা। যদি 12টা লেখা হয়ে থাকে লেখেন যে ভাই 12টা ডান, তারপর আমি 13টা থেকে স্লাইডটাকে দেখাবো। খেয়াল করো দেখা ও ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। 12টা পর্যন্ত ডান হয়েছে কার একটু আমাকে জানাবেন, লিখবেন যে ভাই 12টা ডান, প্লিজ একটু লেখেন যে 12, 12 দেখা যায় ভাই। ধন্যবাদ রাফসান ভাই। আহ দাস ভাই, একটা শুধু কি বলেন ভাই? ভাই পিডিএফ পেয়ে যাবেন, কিন্তু আমি চাই যে আপনার খাতায় থাকুক, যেটা আপনি সাথে সাথে লিখবেন এটা আপনার মেমোরিতে খুব ভালো ক্যাচ করে। ঠিক আছে, উপরে যাচ্ছ ও উপরে, হ্যাঁ উপরের গুলা একটু স্ক্রিনশট নিয়ে নেন না ভাই। হ্যাঁ এখন একটু স্ক্রিনশট নিয়ে নেন, ঠিক আছে, উপরের গুলা একটু স্ক্রিনশট নিয়ে নেন, তাইলেই মনে হয় বেটার হয়। ঠিক আছে, আর এটা একটু এই সাইডে হয়ে গেছে যার কারণে একটু সমস্যা হইতেছে। নেক্সট ক্লাস থেকে মনে রাখবো, সমস্যা নাই। হ্যাঁ অবশ্যই ভাই, লেখাটা কিন্তু কেটে গেছে। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, ওইটা বুঝে যাবে, ওটা বলেছি। আর এটা হচ্ছে শিরোনাম ট্যাগ, H1 সবচেয়ে বড় আর H6 হচ্ছে সবচেয়ে ছোট। ঠিক আছে, এখন 12 পর্যন্ত ডান হয়েছে কার কার? 16 পর্যন্ত করছি ভাই, ধন্যবাদ ভাই রাতুল। বা আপনার মানে অ্যাটেনশনটা খুব বেশি, এরকম অ্যাটেনশনই দরকার। আচ্ছা ঠিক আছে, যদি 7 পর্যন্ত লেখা হয়ে থাকে এতটুকু পর্যন্ত স্ক্রিনশট নিয়ে নেন, তারপরে আমি যাচ্ছি। তারপরে 8 থেকে দেখেন, ইমেজ টেক থেকে শুরু করে 14 পর্যন্ত, ফর্ম টেক পর্যন্ত। ঠিক আছে, এই লিস্টগুলো খুব দ্রুত লিখে নেন, ইমেজ টেক থেকে শুরু করে। ঠিক আছে, 14 পর্যন্ত যাদের ডান হবে আমাকে একটু জানাবেন ভাই। 14 পর্যন্ত আমি লিখে ফেলেছি ভাই। ঠিক আছে, এটা হচ্ছে 8 নাম্বার হচ্ছে ইমেজ ট্যাগ। ইমেজ ট্যাগ হচ্ছে ছবি ট্যাগ, অর্থাৎ মানে ছবি অ্যাড করার জন্য হচ্ছে ইমেজ ট্যাগ ব্যবহার করা। আর ইউএল হচ্ছে আনঅর্ডার লিস্ট বা বুলেট পয়েন্ট। আনঅর্ডার লিস্ট কি? আনঅর্ডার লিস্ট হচ্ছে ধরেন আমরা অনেক সময় ফোটা ফোটা দশমিক দিয়ে লিখি না, যে আমার খাতা লাগবে, কলম লাগবে, আমার একটা ব্যাগ লাগবে, আমার একটা ড্রেস লাগবে, আমার একটা পেন্সিল লাগবে, আমার একটা রাবার লাগবে, আমার একটা শার্পনার লাগবে। যখন আমি ডট ডট দিয়ে লিখি তখন আমরা এই যে ইউএল ট্যাগ বা আনঅর্ডার লিস্ট এই শব্দটা ইউজ করি। আর ওয়েল ট্যাগ কি? ওয়েল ট্যাগ হচ্ছে অর্ডার লিস্ট। যখন আমি 1 2 বলি যে আমার 1 নম্বরে একটা ব্যাগ লাগবে, 2 নম্বরে একটা ঘড়ি লাগবে, 3 নম্বরে একটা টি শার্ট লাগবে, 4 নম্বরে আমার একটা কোনো কিছু লাগবে, ঠিক আছে, তখন আমি নাম্বারিং করি। ঠিক আছে, তখন আমি এইটা অর্ডার লিস্টটা ব্যবহার করি। আর এই যে এলআই হচ্ছে লিস্ট আইটেম। এই এলআইটা ওয়েল এবং ইউএল এর মাঝখানে বসে। ঠিক আছে, এলআইটা ওয়েল এবং ইউএল এর মাঝখানে বসে। আর এই যে ডিপ ট্যাগ হচ্ছে ক্লিয়ার ব্লক এলিমেন্ট, পেজের অংশে ভাগ করার জন্য। একটা পেজকে বিভিন্ন অংশে ভাগ করে ওইটাকে স্লাইডে মানে ওয়েব পেজে কাজ করার জন্য ব্লক ট্যাগ বা ডিপ ট্যাগটা ইউজ করা হয়। আর স্পেন ট্যাগটা ইউজ করা হয় হচ্ছে বিভিন্ন এলিমেন্টকে সাধারণত সাজাতে। ঠিক আছে, ধরেন আপনি একটা বড় একটা লাইন লিখছেন, বড় একটা লাইনের ভিতরে আপনি জাস্ট ছোট একটা লেখাকে হাইলাইট করতে চান, অন্য একটা কালার করতে চান, তখন আপনি স্পেন ট্যাগটা ইউজ করবেন। ফর্ম ট্যাগ হচ্ছে ধরেন আপনি একটা ফর্ম নিলেন, যখন আপনি একটা লগ ইন ফর্মের কথা বলতে পারেন। লগ ইন ফর্ম কি? ধরেন আপনি যখন ফেসবুকের ভিতরে যান তখন আপনি কিন্তু আপনার সম্পূর্ণ অ্যাড্রেস, আপনার ফার্স্ট নেম, লাস্ট নেম, ডেট অফ বার্থ, মেল ফিমেল জেন্ডার, এই জিনিসগুলো আপনি বুঝিয়ে দেন না, তখন আপনার একটা ফর্ম ট্যাগের দরকার হয়। 14 পর্যন্ত কাদের ডান? 14 পর্যন্ত ডান, ধন্যবাদ ভাই। এখন 15 থেকে দেখেন ইনপুট ট্যাগ। যখন আমরা মানুষ থেকে কোনো কিছু নিতে চাই, ঠিক আছে, যে আপনার নামটা দেন, এই যে আমরা নামটা কোথায় দিব, ঠিক আছে, নাম নেওয়ার জন্য ইনপুট ট্যাগ ব্যবহার করা হয়। ইনপুট ট্যাগ টেক্সট বা বাটন ইত্যাদির জন্য ব্যবহার করা হয়। বাটন ট্যাগ মানে আপনার একটা বাটনের জন্য ইউজ করা হয়। টেবিল ট্যাগ, অর্থাৎ এই টেবিল ট্যাগটা আপনাদের সবচেয়ে বেশি ইউজ হবে। ঠিক আছে, এই টেবিল ট্যাগটা আমি ভাই আপনাদেরকে আরও ভালো করে ডিটেলসে বুঝাবো, ওইটা নিয়ে প্যারা খায়েন না।
এখন জাস্ট মনে রাখেন, ট্যাগগুলো একটু দেখে রাখেন, সাথে সাথে লিখে রাখেন, ঠিক আছে? একটু পরে আমি যখন কোডিংয়ে যাব তখন আরও ভালো করে এগুলো বুঝতে পারবেন। আর টেবিল ট্যাগ হচ্ছে টেবিলের যত কাজ আছে, HTML এর যত কাজ আছে ওইগুলো যেহেতু HTML ট্যাগের ভিতরে থাকে, আর টেবিলের যত কাজ আছে এগুলো টেবিল ট্যাগের ভিতরে থাকবো। আর টেবিল ট্যাগ হচ্ছে রো, দেখবেন টেবিল হচ্ছে এই যে স্কোয়ার শেপে হয়, ঠিক আছে? একটা রো থাকে আর একটা কলাম থাকে। এই যে রো এর জন্য টিআর, টেবিল রো, টিআর মানে টেবিল রো, টেবিলের সারি। আর টিডি মানে হচ্ছে টেবিল ডেটা, অর্থাৎ আমি টেবিলের ভিতরে যে বিভিন্ন ধরনের ডেটাগুলো রাখি, ঠিক আছে, এইগুলো হচ্ছে টিডি। আর এই যে টিএইচ মানে হচ্ছে টেবিল হেডিং, অর্থাৎ টেবিলের একটা হেডিং থাকে ওই হেডিংটার জন্য। আর বিআর হচ্ছে ব্রেক লাইন। 21 পর্যন্ত ডান কার ভাই? 21 পর্যন্ত, হ্যাঁ 21 পর্যন্ত ডান, ধন্যবাদ ভাই। 21 পর্যন্ত যারা ডান করছেন তারা এই যে 25 পর্যন্ত এতটুকু পর্যন্ত লেখেন। যে বিআর ট্যাগ মানে ব্রেক, ঠিক আছে? আপনাকে কোশ্চেন করতে পারে যে, খুব সুন্দর একটা কোশ্চেন হয় যে লাইন ব্রেক করার জন্য কোন ট্যাগটা ইউজ করা হয়, তখন খুব সুন্দরভাবে বলে দেবেন যে বিআর ট্যাগটা ইউজ করা হয়, ঠিক আছে? তো স্ট্রং ট্যাগ অর্থাৎ গুরুত্বপূর্ণ বোল্ড, অর্থাৎ আপনি একটা ট্যাক্সের ভিতরে খুব গুরুত্বপূর্ণ কোনো কিছু একটা বোঝাতে চান, ঠিক আছে, খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্টে বোঝাতে চান, তখন স্ট্রং ট্যাগ ব্যবহার করা হয়। আর ইম ট্যাগ কি? ইটালিক ট্যাক্স বা এমফেসিস, ঠিক আছে, এমফেসিস করার জন্য ইএম ট্যাগ ব্যবহার করা। আর লিঙ্ক ট্যাগ অর্থাৎ কোনো একটা, অর্থাৎ স্টাইল করার জন্য, অর্থাৎ হেডিংয়ের ভিতরে কোনো একটা বিষয় স্টাইল করার জন্য এটা ব্যবহার করা হয়। 25 পর্যন্ত ডান হলে আমরা পরবর্তীতে স্লাইডে চলে যাই। হ্যাঁ, মেটা ট্যাগ হচ্ছে ডকুমেন্টের ভিতরে ব্যবহার করা হয়, ঠিক আছে? মেটা ডকুমেন্টের বা তথ্য যোগ করার জন্য, ধরেন আমি সিএসএসটাকে একই ফাইলে না করে অন্য একটা ফাইল থেকে কানেকশন করে দিলাম আর কি, এটাকে বলা হয় মেটা ট্যাগ। আর মেটা ট্যাগ আর আইফ্রেমটার ইউজ খুব সুন্দর, আমি জানি যখন আইফ্রেমের ইউজটা দেখাবো আপনারা খুব উপকৃত হবেন। দেখবেন আপনি ইউটিউবের ভিডিও এনে আপনার ওয়েবসাইটে লাগাই দিতে পারতেছেন, অন্য একটা ওয়েবসাইট খুব ছোটোভাবে আপনি এটার ভিতরে ইউজ করতে পারতেছেন আইফ্রেম ট্যাগটা ইউজ করে। তারপর দ্য অডিও ট্যাগ বলতে আপনি আপনার ওয়েবসাইটের ভিতরে অডিও কোনো কিছু সংযোজন করতে যাচ্ছেন, ঠিক আছে, আপনি একটা অডিও দিতে চাচ্ছেন আপনার ওয়েবসাইটের ভিতরে, তখন অডিও ট্যাগটা ব্যবহার করেন। আর ভিডিও ট্যাগ ব্যবহার করে ঠিক তেমনইভাবে আপনি ভিডিও ফাইলে অ্যাড করতে পারেন। আর সোর্স হচ্ছে উৎস, অর্থাৎ আপনি দেখবেন ইমেজ ব্যবহার করলে ইমেজটা আপনি কোন উৎস থেকে দেখাইতেছেন, অর্থাৎ আপনার কম্পিউটারে কোন ফাইল থেকে দেখাইতেছেন, আপনার মোবাইলের কোন ফাইল থেকে দেখাইতেছেন, অর্থাৎ সোর্সটা বলে দিতে হবে। আর ন্যাব মানে হচ্ছে নেভিগেশন, আর হেড মানে হচ্ছে হেডার। এখন 37 পর্যন্ত আছে, ঠিক আছে? এতো আর ফুটার মানে হচ্ছে ফুটার পেজ, অর্থাৎ সবচেয়ে নিচের যে পেজটা আছে, অর্থাৎ নিচের যে সেকশনটা আছে ওই সেকশনটাকে বোঝানোর জন্য ফুটার সেকশন হয়। আর সেকশন হচ্ছে পেজের প্রত্যেকটা সেকশন, অর্থাৎ আমি বিভিন্ন ধরনের কাজ করলে মানে সেকশন ওয়াইজ ভাগ করে নিব, যার ফলে আমার কাজগুলো খুব সহজ হবে এবং স্মুথ হবে কাজগুলো করার জন্য, ঠিক আছে? আর্টিকেল ট্যাগ হচ্ছে একটি স্বতন্ত্র কন্টেন্ট আর্টিকেল বা ব্লগ। আর সাইড হচ্ছে ওই সাইডের জন্য, মার্ক হচ্ছে মার্ক। কত পর্যন্ত ডান হয়েছে? আচ্ছা স্যার, এখন কি ঠিক আছে? একটু জানাবেন যে এখন ঠিক আছে কিনা। আর মার্ক ট্যাগ হাইলাইট করার জন্য আপনি মার্ক ট্যাগটা ইউজ করবেন, আপনাকে খুব সুন্দরভাবে কোশ্চেন করবে এমসিকিউ, মানে হাইলাইট করার জন্য কোন ট্যাগগুলো ইউজ করবেন। কতক্ষণ পর্যন্ত ভাই, কত পর্যন্ত আপনাদের ডান হয়েছে আমাকে যদি একটু জানান। ঠিক আছে, আপনি ট্যাগগুলো শেষ করেন, তারপর আমি বলছি। ভাই 37 পর্যন্ত ডান হয়েছে কার কার একটু জানান, সমস্যা নেই, ঠিক আছে? আচ্ছা ভাই 37 পর্যন্ত কার কার ডান হয়েছে আমাকে একটু জানান প্লিজ। 37 পর্যন্ত, 30টা ডান। আচ্ছা 30টা ডান হলে আমি একটু উপরে যাই, নেন ভাই। 30টা ডান হলে এই যে 31 থেকে লেখেন, ঠিক আছে? যাদের একটু লেট আছেন 33 পর্যন্ত ডান, ধন্যবাদ ভাই। 36 পর্যন্ত ডান। ক্লাস শেষ হবে কখন ভাই? আমি ট্যাগগুলো আপনাদের আজকে শেষ করাই দিই, ঠিক আছে? তারপর আমি আপনাদেরকে এগুলো করতেছি। 37 পর্যন্ত ডান। এতগুলা ভাই, এতগুলা না, আমি বলে দেবো তারপর যে কোনগুলো খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? এগুলো নিয়ে প্যারা খান না ভাই, ট্যাগ তো আছে অনেক, হাজার আছে, ঠিক আছে? হাজার না, 100-200 হবে, কিন্তু এতগুলা না। আর পিডিএফ পেয়ে যাবেন ভাই, সমস্যা নেই, এগুলো লেখেন। আর সাইড ডিলিট ট্যাগ হচ্ছে কোনো কিছু মুছে ফেলা বা মাঝখান দিয়ে কেটে ফেলার জন্য ডিলিট ট্যাগটা ইউজ করা হয়। আর ইনসাইড অর্থ যোগ করার জন্য। আর কোয়াইট ট্যাগ হচ্ছে অর্থাৎ উদ্ধৃতি বা কোটেশন, ঠিক আছে? কোনো মোটিভেশন স্পিচ বা কোনো কিছু যখন আপনি উদ্ধৃতি করতে চান তখন এই কোয়াইট ট্যাগটা ইউজ করা হয়। আর কোড ট্যাগ হচ্ছে একটা কোডকে ব্লগ আকারে প্রকাশ করার জন্য, ঠিক আছে? কোড ট্যাগটাকে ইউজ করা হয়।
ভাই আমি আপনাদেরকে এগুলো কষ্ট করে লেখাইতেছি একটা কারণে, যাতে আপনি 200-300 এমসিকিউ না পড়া লাগে। কারণ 200-300 এমসিকিউ এই 50টা থেকে আসে। আপনি এখন চিন্তা করেন, আপনি 200-300 এমসিকিউ পড়বেন নাকি 50টা পড়বেন, চুজ আপনার কাছে, আপনি বেছে নেন। ঠিক আছে, কারণ আমি জানি তারা কই থেকে কোশ্চেনগুলো করতে পারে। আপনি যদি মনে করেন যে 200-300 এমসিকিউ পড়বো, তাহলে ঠিক আছে ভাই, আপনার এখান থেকে লিভ করেন। আর যদি মনে করেন যে আমি 50টা পরে 200-300 আনসার করবো, তাহলে এগুলো একটু ভালো করে দেখেন। আমার কথাটা কি বুঝতে পারছেন? এতগুলা না ভাই, মাত্র 50টা। কার কত পর্যন্ত ডান হয়েছে ভাই একটু লেখেন। 37 পর্যন্ত ডান, ধন্যবাদ ভাই। 37 পর্যন্ত ডান হইলে 42টা, আর মাত্র ভাই মানে 50টা আছে আমার টোটাল এনে, আমি যে যতদূর মনে আছে আমার। ঠিক আছে, 37 পর্যন্ত, 41 পর্যন্ত ডান, ধন্যবাদ ভাই। আরিফা নূর, ধন্যবাদ আপনাকে। 41 পর্যন্ত ডান। রাতুল 41 পর্যন্ত ডান, ধন্যবাদ। তারপর 41 পর্যন্ত ডান হলে, আচ্ছা অনেকের তো মনে হয় নাই। আচ্ছা 41 পর্যন্ত ডান হলে এরপর দ্য প্রি টেক ফরম্যাটটা, আপনি একটা টেক্সট যেরকমভাবে লিখছেন ঠিক এরকমভাবেই চাচ্ছেন, তখন আপনি প্রি টেক ব্যবহার করবেন। স্মল টেক, একটা লেখাকে ছোট করে দেখানোর জন্য আপনি স্মল টেক ব্যবহার করবেন। ঠিক আছে, হ্যাঁ 50টা পড়লেই হবে ভাই। আচ্ছা দেখেন, এখন 40 থেকে সাব টেক। এখন দেখেন ব্লক টেকের পরে প্রি টেক, স্মল টেক, বিগ টেক। বিগ টেক মানে বড় করা, স্মল টেক মানে ছোট করা। আশা করি এই জিনিসগুলো অন্তত ভাই বুঝেন। ঠিক আছে, সাব মানে ভাই কোনো কিছু, ধরেন আমি H2O লিখতে চাই, এখন এই যে ভাই 2টা নিচে চলে যায় না, বা সালফিউরিকে H2SO4। ঠিক আছে, এই যে H2SO4, এই যে নিচে 2 আর 4, এই যে এই জিনিসগুলো নিচে না, এই নিচে জিনিসগুলো বোঝার জন্য ঠিক আছে আমি সাবটেক ব্যবহার করি। আর সুপার টেক হচ্ছে স্কোয়ার, এই যে A² + B² + 2AB + হোল স্কোয়ার, এই যে স্কোয়ারগুলো দেওয়ার জন্য সাবটেক ব্যবহার করা হয়। আর সুবটেক ব্যবহার করা হয় নিচে পাঠানোর জন্য। কথাটা কি বুঝতে পারছেন? কোটেশন হচ্ছে স্বল্প উদ্ধৃতির জন্য কোটেশন ব্যবহার করা হয়। কার কতটা ডান হয়েছে ভাই একটু জানাবেন প্লিজ, কার কতগুলা ডান হয়েছে? আটচল্লিশ পর্যন্ত কার কার ডান হয়েছে আমাকে প্লিজ একটু জানাবেন, আমি জানতে চাই কার কার 48 পর্যন্ত ডান হয়েছে। হ্যাঁ ভাই 50টাই পড়বো, 50টা পড়বেন, কারণ আপনার 300টা থেকে মুক্ত পাবেন। অর্থাৎ এই 50টা পড়লে আর বেসিকটা যদি আপনার ক্লিয়ার হয়ে থাকে, আমি আপনাকে অ্যানশিওর করতেছি, আপনাকে কেউ এমসিকিউ তো আটকাইতে পারবেন না, সিকিউতে আটকাইতে পারবেন না। আমি চাই আপনি বেসিকের উপর বেশি ফোকাস করেন, কারণ বেসিক থেকেই আপনার এমসিকিউ এবং সিকিউগুলো আসে। ঠিক আছে, যার কারণে এই জিনিসগুলো সবসময় মনে রাখবেন ভাই, কারণ যার বেসিকটা স্ট্রং সে সব জায়গায় স্ট্রং। এমসিকিউ অতগুলো পড়ার চেয়ে বেসিকটা স্ট্রং করা খুব ভালো, কারণ বেসিকটা স্ট্রং হলে আপনি সবগুলোই খুব সহজে আনসার করতে পারবেন। আশা করি আমার এই কথাটা বুঝতে পারছেন। 42টা সাব মানে নিচে আর সুব মানে, হ্যাঁ সুব মানে উপরে, সাব মানে নিচে, সুব মানে উপরে, ধন্যবাদ ভাই। এই যে সাব মানে নিচে আর সুব মানে উপরে, এগুলো যখন আমি আরো লিখবো, যখন আপনাদেরকে বোর্ড কোশ্চেনগুলো সলভ করাবো, তখন আরো ভালোভাবে বুঝতে পারবেন। 48 পর্যন্ত ডান, আর দুইটাও ডান করে ফেলেন ভাই। ঠিক আছে, এই যে নেন আপনাদের একদম লাস্ট। এখন ফাইনালি বলেন ভাই 50টা পর্যন্ত কার কার শেষ হয়েছে, আমি একটু জানতে চাই যে 50, আচ্ছা অনেকে, হ্যাঁ আমি একটু জানতে চাই ফাইনালি যে 50টা পর্যন্ত কার কার শেষ হয়েছে ভাই একটু জানান ভাই। 48টা ডান, ধন্যবাদ। প্রান্ত দাস 48 পর্যন্ত ডান, সাকিব 48 ডান, রাফসান জি ভাই আপ ডাউন, ঠিক আছে। হরিদাস 48 ডান, ধন্যবাদ ভাই। মিম 45 ডান, মিম আপনি একটু স্লো, একটু তাড়াতাড়ি করেন। আপনি স্লো না, আমি যেটাতে দেখতেছি ওই স্ক্রিনটা স্লো, আমি বুঝতে পারতেছি না। ঠিক আছে, আমার হয়তো বা একটু সমস্যা। টপাররা 50টা পরে, আর এমসিকিউ 300 এমসিকিউ অ্যাভয়েড করো। হ্যাঁ ঠিক আছে, টপাররা 50টা পড়ো আর 300 এমসিকিউ অ্যাভয়েড করো। বিশ্বাস করেন ভাই, এখানেই খেলাটা, মাইন্ড গেম এখানেই খেলাটা। ঠিক আছে, আপনারা যতটা মনে করেন ততটা না। এখন লেখেন ভাই 50টা এমসিকিউ ডান। ঠিক আছে, যারা লিখছেন লেখেন 50 এমসিকিউ ডান। কে কে লিখছেন দেখি আমি। রাতুল 50 এমসিকিউ ডান, ধন্যবাদ ভাই, থ্যাংক ইউ সো মাচ ভাইয়ের কথা শুনে এতক্ষণ পর্যন্ত লেখার জন্য। আশা করি আপনি এই অধ্যায় থেকে একটা সিকিউ তো কনফার্ম আসবো, এটা 10 মার্ক, আর 4টা এমসিকিউ আসবো, এখানে 4 মার্ক, 4টা না আসলে 3টা এমসিকিউ আসবো। আপনি 13 থেকে 14 মার্ক অ্যানশিওর করে ফেলেছেন যে 50টা লিখেছেন। ঠিক আছে, এবং কি এটা তো পড়বেন না আপনি, অ্যাটলিস্ট
ভাই বলে দিলাম 13 মার্ক আপনি এনশিওর করে নিয়েছেন। ঠিক আছে, ডান ডান। সাকিব ধন্যবাদ, নুসরাত ধন্যবাদ, রয় ঠিক আছে ধন্যবাদ, বারমন 50টা, হ্যাঁ ঠিক আছে, মিম 50টা ডান, নাতাশা 50টা ডান, এতটুকু পর্যন্ত যারা ডান করেছেন, আরিফা 50টা ডান, সাগর 50টা ডান। ঠিক আছে, কারণ আমি চাই আপনি 50টা পড়েন, 300 না। ঠিক আছে, আমি 300টা দিব, জাস্ট ওইগুলো এক পলকে দেখবেন আর একবার রিভিশন দিবেন। ঠিক আছে, যত ফোকাস করার এগুলোর উপরে করবেন, ওইগুলো জাস্ট এক পলক দেখবেন যে এরকম ধরনের কোশ্চেন হয়, এতটুকুই। আর ফোকাস করবেন আপনি এগুলোর উপরে। আশা করি বুঝতে পারছেন। আমার না কই, আমার নাম কই, বর্মন, সৌরভ বর্মন। ঠিক আছে, ঠিক আছে। ওয়ালাইকুম আসসালাম ভাই, আপনি কি এইমাত্র ক্লাসে আসলেন নাকি? 51টা ডান, ধন্যবাদ ভাই। আপনি অনেক অ্যাডভান্স ভাই, ফয়সাল ভাই, আপনি অনেক অ্যাডভান্স, 51টা করে ফেলেছেন। আচ্ছা, এতটুকু করলে আপনারা কি চান, আজকে কি ক্লাসটা শেষ করব, নাকি আপনারা কোড কি আজকে করব, নাকি আমি কোডের জন্য কালকে সময়টা নিব? আজকে যতটুকু পড়ছেন বেসিকটা ভালো করে রিভিশন দিয়ে কালকের ক্লাসও জয়েন করবেন, কোনটা এটা বলেন, আমাকে একটু জানান। ঠিক আছে, আপনি কি মানে ক্লাসটা কি শেষ করতে চাচ্ছেন? কাইন্ডলি আমাকে একটু জানাবেন প্লিজ, যে ক্লাসটা কি শেষ করতে চাচ্ছেন নাকি আমি কোডে শুরু করব, কারণ কোডের ভিতরে একটা হিউজ সময় লাগবে। আর যদি বোরিং হয়ে থাকেন, কে কে মানে আমাকে লেখেন যে ভাই, যে একটু বোর হয়ে গেছি, অনেকটা দূর ক্লাস করে ফেলেছি, কোডগুলা কালকে করালে ভালো হয়। এতটুকু পর্যন্ত যারা লিখেছেন আলহামদুলিল্লাহ ভাই, আপনারা অনেক প্যাশনেট, আপনারা অনেক ভালো কিছু করবেন। আপনাদের 14 নাম্বার এনশিওর। কালকের ক্লাসটা জাস্ট শুধু আমি আপনাদেরকে দেখাই দেবো যে কোডটা কিভাবে করতে হয় আর আপনার কোশ্চেন সলভগুলো কিভাবে করতে হয়, জাস্ট এতটুকুই। হ্যাঁ ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। অনেকে যেহেতু চাচ্ছেন না যে ক্লাসটা আর করি, কোডগুলা কালকেই করতে চাচ্ছেন অনেকে। আচ্ছা ঠিক আছে ভাই, কালকে করেন, কিন্তু আমাকে এতটুকু এনশিওর করেন সকলে ভাইয়া, এতটুকু বলেন প্রমিস ভাই, অ্যাটলিস্ট এই শিটটা যতটুকু পর্যন্ত আমি লিখেছি বা যতটুকু পর্যন্ত আজকে আপনাদেরকে প্রোভাইড করা হবে ততটুকু পর্যন্ত যে 10বার রিভিশন দিবেন, না 10বার না, অ্যাটলিস্ট 5বার রিভিশন দিয়ে আসবেন। লেখেন ভাই, 5বার রিভিশন করবেন। হ্যাঁ ভাই, পিডিএফটা পাবেন, সমস্যা নাই। আগামীকাল করব, করেন, ওকে ঠিক আছে, আগামীকাল কোডগুলা করব ইনশাল্লাহ, কালকে করেন। আর আমাকে এতটুকু প্রমিস করেন যে আপনারা অ্যাটলিস্ট 5বার রিভিশন দিয়ে আসবেন। যদি এখানে রিভিশন দিয়ে আসেন ভাই, আমার কোডেও সময় লাগবে না আর কোশ্চেন সলভিংও সময় লাগবে না, এতটুকু এনশিওর করলাম ভাই আমাকে। আশা করি আপনারা বেসিকটা বুঝতে পেরেছেন। কালকে ক্লাসটা করালে দেখবেন, আমি যখন আপনার মানে কোডগুলো প্রথম সেশনে করাবো আর দ্বিতীয় সেশনে যখন আপনাকে কোশ্চেন সলভগুলো করাবো, দেখবেন আপনার কাছে খুব ইজি হয়ে যাবে। অনেক কষ্ট হয়েছে, নূর আহমেদ ধন্যবাদ ভাই অনেক কষ্ট করে থাকার জন্য। নুসরাত ধন্যবাদ, ঠিক আছে ধন্যবাদ। হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক বাই ভিডিও এডুকেটার্সের যেই আছে ফেসবুক পেজ আছে, ওইখানেই পেয়ে যাবেন, সমস্যা নাই। ওকে ভাই, 5বার করব, ওকে ভাই ঠিক আছে। যারা 5বার করবো রিভিশন দিবেন তারা কিন্তু আমার সাথে প্রমিস করতেছেন, ঠিক আছে? প্রমিস মানে প্রমিস ভাই, ওয়াদা রক্ষা করতে হইব, ঠিক আছে? ওয়াদা ভঙ্গ করা মুনাফিকের লক্ষণ। আর মুনাফিকের স্থান হচ্ছে জাহান্নামের সর্বনিম্ন স্তরে, সূরা মুনাফিকের 1 নম্বর আয়াত, ঠিক আছে? যারা কথায় কথা ওয়াদা ভঙ্গ করে, কথায় কথা মিথ্যা কথা বলে, তারা কিন্তু এগুলো কিন্তু মুনাফিকের লক্ষণ। আর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে মুনাফিকদের অবস্থান হবে জাহান্নামের সর্বনিম্ন স্তরে, সূরা মুনাফিকুনের আয়াত নাম্বার 1, যদি খুব ভুল না করে থাকি। আর ক্লাসটা কেমন হচ্ছে ফাইনালি আমাকে এটা জানান, যে আপনাদের আমি যেরকম ভাবে পড়াইতেছি পড়ানোর স্টাইল কি ঠিক আছে নাকি আমার কোনো কিছু মডিফাই করতে হবে। কারণ ভাই আমি অফলাইনে অনেক পড়াইছি, অনলাইনে আপনারাই মানে আমার প্রথম, ঠিক আছে? আমি অফলাইনে অনেক পড়াইছি, বাট অনলাইনে আপনারাই প্রথম। আর অনলাইনে আমার কোনো কিছু ইমপ্রুভ করতে হবে কিনা, আপনাদের অন্য কোনোভাবে বুঝাইলে ভালো হয় কিনা, বা যেরকম আছে এটা ঠিক আছে কিনা, মানে আমার পড়ানোর স্টাইলের সাথে আপনারা মানায় নিতে পারতেছেন কিনা। যদি সামনে হইতেন হয়তো বা অনেক কথোপকথন করে বুঝে নিতে পারতাম। অনলাইনে যেহেতু আছেন কমেন্টে জানাতে হবে, সুতরাং জানান যে আমার পড়ানোর স্টাইলটা আপনাকে সুন্দর লাগছে কিনা, আর আমি যেভাবে পড়াইতেছি এরকমভাবে পড়লে আপনি বেনিফিটেড হবে কিনা। আর যদি কোনো পরামর্শ থাকে ওইটাও জানাবেন, সমস্যা নেই, আমি আপনার পরামর্শ খুব সুন্দরভাবে গ্রহণ করবো এবং ওইরকমভাবে পড়ানোর ট্রাই করবো ইনশাল্লাহ।
হোয়াটসঅ্যাপ গ্রুপে ভাই মানে আমাদের পেজ থেকে আপনি হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হয়ে যেতে পারবেন, ওইটা সমস্যা নাই। আর আমাকে জাস্ট এতটুকু একটু ফিডব্যাক জানান যে পড়ানো স্টাইলটা ঠিক আছে কিনা। আর যদি আপনার মানে মনে হয় যে কোনো দিক দিয়ে ইমপ্রুভ করতে হইব বা এই দিকটা আপনি করেছেন, এই দিকটা আমার ভালো হয় নাই, আপনি যদি এরকমভাবে করাইতেন হয়তো বা আমার বেটার হইতো। আমি আপনার মানে উপদেশটা বা পরামর্শটা গ্রহণ করবো ইনশাল্লাহ। ঠিক আছে, আমাকে একটু জান ভাই। পিডিএফ আজকে গ্রুপে দিয়ে দেওয়া হবে, আমি ক্লাসটা শেষ করে গ্রুপে দিয়ে দেবো ইনশাল্লাহ। এভাবে পড়াইলে কি ঠিক আছে? যদি এভাবে পড়াইলে ঠিক থাকে তাহলে লেখেন যে ভাই এভাবে ডান। ঠিক আছে, জাস্ট লাস্ট কমেন্ট সবার একটাই চাই যে এভাবে ডান। ঠিক আছে, এভাবে ডান। হ্যাঁ ঠিক আছে, অনেকেরই আস্তে আস্তে পড়ান। আচ্ছা ঠিক আছে ভাই। প্রান্ত দাস, ঠিক আছে না, প্রান্ত দাস ধন্যবাদ ভাই, আরেকটু আস্তে পড়ানোর ট্রাই করব। নূর আহমেদ ধন্যবাদ ভাই। আর দোয়া করবেন যাতে আপনাদেরকে এরকমভাবে আরও অনেকগুলো ফ্রি ক্লাস দিতে পারে, অনেকগুলো না, আপনারা যদি সাথে থাকেন সাপোর্ট করেন ইনশাল্লাহ হবে। ঠিক আছে, এরকম। আর এতটুকু ভাই অ্যানসার করতে পারি যে এইগুলো পড়ার পরে আপনার কোনো নোটের দরকার নাই, বইয়ের দরকার নাই। আশা করি সব কিছু এখানে দেওয়া হয়েছে। ঠিক আছে, সকলকে নোট এবং পিডিএফ দিয়ে দেবো, সমস্যা নেই, আপনারা হোয়াটসঅ্যাপ গ্রুপে পেয়ে যাবেন। এভাবে ডান। ঠিক আছে, ধন্যবাদ। মিম ধন্যবাদ। ঠিক আছে, ধন্যবাদ। সাকিব ধন্যবাদ। ধন্যবাদ স্বপন। নুসরাত ধন্যবাদ। ধন্যবাদ ভাই। প্রান্তদাস ডান, ধন্যবাদ। সাব্বির এভাবেই ডান। রাফসান এভাবেই ডান, ধন্যবাদ। মাইশা এভাবেই ডান, ধন্যবাদ। সুমায়া এভাবেই। স্যার ক্লাস, আচ্ছা ঠিক আছে। সুমাইয়া খুব সুন্দর একটা পরামর্শ দিয়েছে যে ক্লাস শুরু করার আগে কি কি পড়াবেন ওইটা জানাই দিলে আমি একটু মেন্টালি প্রিপেয়ার থাকতে পারবো। আমি আপনার পরামর্শটা সদরে গ্রহণ করেছি এবং নেক্সট ক্লাস থেকে ট্রাই করব যে আপনাদেরকে আজকে কি কি পড়াবো অতিরিক্ত পর্যন্ত একটা শিডিউল দেওয়ার জন্য। ধন্যবাদ সুমাইয়া, এটা গুরুত্বপূর্ণ একটা পরামর্শ দেওয়ার জন্য। হোয়াটসঅ্যাপ লিঙ্কটা ফেরদৌস আপনি গ্রুপে পেয়ে যাবেন, সমস্যা নাই। রাতুল এটা, আর মনে রাখবেন হোয়াটসঅ্যাপ গ্রুপ কিন্তু দুইটা, মেয়েদের জন্য আলাদা একটা, ছেলেদের জন্য আলাদা একটা, মানে ক্যাচ আপ করার কোনো মানে বিশৃঙ্খলার কোনো ইয়ে নেই। ঠিক আছে, আপনাদেরকে আলাদা আলাদা লিঙ্ক দেওয়া আছে। হ্যাঁ পেজে পেয়ে যাবেন, সমস্যা নেই। বিডি এডুকেটরস পেজে আপনারা এটা পেয়ে যাবেন। আর পেজটা খুব মানে শেয়ার করে দিবেন। আর পেজে যারা নতুন আসছেন তারা লাইক কমেন্ট করে শেয়ার থাকবেন, মানে মানে পেজটাকে লাইক দিয়ে রাখবেন যাতে নোটিফিকেশনগুলো খুব তাড়াতাড়ি পেয়ে যান। আর আপনারা পর্যাপ্ত ম্যাচুর, আপনাদেরকে বোঝানো লাগবে না যে পেজ কী করতে হবে, শেয়ার করতে হবে কি না, সাবস্ক্রাইব করতে হবে কি না, এটা তো আর বলা লাগবে না আশা করি। ওকে, থ্যাংক ইউ ভাই, সো মাচ থ্যাংক ইউ ভাই। আজকের জন্য এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের সুস্বাস্থ্য কামনা করছি। আজকের জন্য এই পর্যন্তই, ধন্যবাদ। আসসালামু আলাইকুম।